সালাম, নমস্কার, গুড ইভিনিং। WBMDFC আয়োজিত কেরিয়ার পথ নির্দেশ ধারাবাহিক অনলাইন আলোচনা চক্রের ৬৮তম পর্বে আপনাদের স্বাগত। করোনার প্রথম ঢেউ থেকে কেরিয়ারের নানান দিক নিয়ে প্রায় ৬৭ পর্ব জুড়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমরা এই প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষায় উৎসাহ দেওয়া ছাড়া কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছে। 2019 সালের কেরিয়ার কাউন্সিলিং এর উপর বিস্তারিত একটা বই প্রকাশ করে এবং এই বই সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ভীষণভাবে কাজে লেগেছে বলে তা আমরা জানতে পারি। এই হাত বইকে কেন্দ্র করে যখন জেলায় প্রচার ও কিছু পড়ুয়াদের সঙ্গে সরাসরি কিছু কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তখন অতিমারির ক্রান্তিকালে আমাদের জীবনের নানান দিক বিপর্যস্ত করে এখনো তার রেশ শেষ হয়নি। করোনা মহামারীর কারণে পড়াশোনার স্বাভাবিক ছন্দ বিঘ্নিত 2020 মার্চ মাস থেকে এবং ছাত্রছাত্রীদের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য উদ্যোগী প্রার্থীদের অনেকেই গৃহবন্দী হয়ে পড়েন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে এমনকি সহপাঠীদের সঙ্গে দেখা করা বা গ্রুপে পড়াশোনা করার সুযোগ বন্ধ হয়ে যায়। ঘরে দীর্ঘ সময় অতিবাহিত করতে করতে মানসিকভাবে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। তাদের এই সময়কে কাজে লাগিয়ে যাতে জীবন গড়ার কাজে ব্যয় করতে পারে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কেরিয়ার পথ নির্দেশ শীর্ষক এই অনলাইন কর্মসূচির সূচনা করে। দীর্ঘ সময়ে অতিবাহিত করার অনলাইন কর্মসূচি করার উদ্যোগ 2 বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় প্রস্তুতিতে যে ছাত্রছাত্রীরা সফল হয়েছে তাদের কথা যেমন একদিকে শুনতে পেয়েছি, এছাড়া আমরা বিশেষজ্ঞ কেরিয়ার বিশেষজ্ঞদের কথা আমরা শুনতে পেয়েছি। জুম ছাড়াও এই প্রোগ্রাম আপনারা জানেন সরাসরি WBMDFCর ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বিশেষজ্ঞ ও সফল প্রার্থীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ। আজকেও আমরা এরকম সুযোগ পাবো। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ লতে প্রবেশ পরীক্ষা, অর্থাৎ ক্ল্যাট নামক যে সর্বভারতীয় পরীক্ষা হয় তার নিয়ে আলোচনা করব। আমরা দুটি ভাষাতেই আজকে আলোচনা করব, বাংলা এবং মাঝে মধ্যে ইংরেজি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা শুরুতেই প্রথমে ম্যানেজিং ডিরেক্টর WBMDFCর শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব প্রারম্ভিক কিছু কথা বলে এই অনুষ্ঠানের সূচনা করার জন্য। সাব্বির কি বলছেন কিছু? স্যার, আপনাকে এবার শুরু করতে বলছি অনুষ্ঠানের। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সাব্বির। থ্যাংক ইউ অল আজকে যারা প্রেজেন্ট আছেন এবং আজ যারা এক্সপার্টসরা আছেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি অন বিহাফ অফ কর্পোরেশন। এবং এটা বিশেষ ক্লাস। আপনারা জানেন যে কর্পোরেশন যে বিভিন্ন ধরনের কাজ করে, তার মধ্যে এই যে বিভিন্ন টপিকসের উপরে যে ডিসকাশন করা, সো দ্যাট আমাদের বিভিন্ন আমাদের যে অ্যাসপেক্টের উপরে আমরা যে বিভিন্ন ধরনের ক্লাস করতে চাইছি তার কারণটা বুঝতেই পারছেন, সো দ্যাট আমাদের স্টুডেন্টরা যাতে আরো ভালোভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, শুধু নয় বিভিন্ন আমাদের কম্পিটিটিভ আমাদের অ্যাডমিশন টেস্টে যাতে তারা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে নিজেদেরকে প্লেস করতে পারে। আজকে ইম্পর্টেন্ট বিষয় যে কমন ল অ্যাডমিশন টেস্টের উপরে যেমনি আছে, প্লাস আইন পেশার কত ইম্পর্টেন্ট সেটা আমরা আমাদের এক্সপার্টরা আজকে জানাবেন। এক্সপার্টদেরকেও ধন্যবাদ দিচ্ছি কর্পোরেশনের পক্ষ থেকে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আগের দিন আমি একটা পয়েন্ট বলতে চাইছিলাম যে আমাদের প্রত্যেকটা মানুষের কয়েকটা জিনিস খুব বিশদভাবে জানার দরকার। তার মধ্যে ল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট। আইন ব্যবস্থাটা এরকম, আইন বিষয়টা এরকম ব্যাপার, যে কোনো বিষয় কিন্তু আইন জানা মানুষের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি আমরা দেখতে পাই। যে কোনো পেশাতেই আপনি যান না কেন, সে আপনি পলিটিক্সেই জয়েন করুন না কেন, কিংবা বিভিন্ন বড় বড় কোম্পানিতে জয়েন করুন, কিংবা বিভিন্ন বড় সরকারি অফিসে জয়েন করুন, আইনটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে আপনার নিজের যে কাজটা সঠিকভাবে করতে পারবেন এবং সেটা সর্বগ্রাহ্য হবে এবং তার কেউ কোশ্চেনও করতে পারবে না।
সুতরাং আইনটা জানাটা খুব জরুরি। সেই জন্য আমরা আজকে এই বিষয়টা নিয়েছি কমন ল অ্যাডমিশন টেস্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষাতে যারা পাশ করতে পারবেন তারা কিন্তু ভারতবর্ষের ইম্পর্টেন্ট ল ইউনিভার্সিটিজ এবং ইউনিভার্সিটির তে কিন্তু এবং হচ্ছে বিভিন্ন ল কলেজে কিন্তু চান্স পেতে পারেন, এবং যারা এখানে চান্স পাবেন আগামী দিনে তাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। বড় বড় ইম্পর্টেন্ট ল মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমনি আছে, তেমনি বড় বড় ল ফার্ম যেমনি আছে, তেমনি বিদেশেও কিন্তু আপনাদের ডাক চলে আসে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা আজকে ইউটিউবে দেখছেন কিংবা ফেসবুকে দেখছেন, এই বিষয়টা কিন্তু আমার মনে হয়েছে সর্ব জায়গাতেই এটাকে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার, যাতে মানুষ আরো বেশি আইনের বিষয়ে আরো বেশি, শুধুমাত্র ডক্টর ইঞ্জিনিয়ার নয়, আইন যে কত ইম্পর্টেন্ট আছে এবং কত যে তার বিভিন্ন ধরনের মানে কি বলবো যে তার মানে সেখানে আমাদের আমাদের পেশা হিসাবে নিযুক্ত করা যেতে পারে, নিযুক্ত হয়। যেমনি আমাদের বিভিন্ন কোর্ট আছে, যেমনি সরকারি অফিস আছে, বিভিন্ন কোম্পানি আছে, দরকার হলে পরে চার্টার্ড ফার্ম আপনি করতে পারবেন। যেমনি ফার্মেও কিন্তু বড় বড় চার্টার্ড ফার্মে কিন্তু আমাদের ল গ্র্যাজুয়েটদের কিন্তু তাদের কিন্তু খুবই ইম্পর্টেন্টলি তাদেরকে ইম্পর্টেন্ট হিসাবে তাদেরকে দেখা হয়। সো আমি রিকোয়েস্ট করবো এভরিবডি, যারা আজকে তোমরা দেখছো এবং যারা আগামী দিনে দেখবে, প্রত্যেককেই বলবো এই যে আমাদের এক্সপার্টরা যা ধরনের সাজেশন দিচ্ছে সেই সাজেশন অবশ্যই সেটা মাথায় রাখো এবং নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করা, সো দ্যাট হচ্ছে ক্ল্যাটে যাতে আপনারা অন্তত সাকসেস লাভ করতে পারেন এবং আগামী দিনে ডিগ্রি নিয়ে নিজেদেরকে বিভিন্ন পেশায় কিন্তু আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন। থ্যাংক ইউ অল, ভালো থাকবেন, আপনাদের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আইন পড়ে এবং তারপরে যে কেরিয়ারের নানান দিকে যে প্রভূত সুযোগ আছে এই নিয়ে খানিকটা দিকপাত করলেন, আলোকপাত করলেন আপনি। আমরা এর আগেও আইনে কেরিয়ারের সুযোগ বিস্তারিত আলোচনা করেছি, তাহলে কেন আমাদেরকে আরেকবার করতে হলো? কারণ আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মিত যে ফিডব্যাক এবং ফোন পাই তা থেকে এই ল এন্ট্রান্স টেস্ট অর্থাৎ ক্ল্যাট এবং পশ্চিমবাংলার অন্য ইউনিভার্সিটিতে ল পড়ার কিরকম ভাবে পড়তে হয়, কি তার অ্যাডমিশন প্রক্রিয়া, এই নিয়ে অনেকবার আমরা ফোন পেয়েছি। তাই এই বিষয়টির গুরুত্বের দিক থেকে আমরা আলোচনা করব। আমরা জুডিশিয়ারিতে কাজের সুযোগ পাওয়া, কর্পোরেটের লয়ার এবং নানান ক্ষেত্রে, এবং কেউ যদি নিজেও প্র্যাকটিস করে লয়ার হতে চায় তারও সুযোগের কথা আমরা আগের অনেকগুলো একটি এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনায় মূল ফোকাস থাকবে, আমরা মূলত জোর দেব ক্ল্যাট এবং রাজ্যের যে অন্য ল ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ার কি কি সুযোগ বা কিরকম ভাবে পেতে পারে এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে খুবই কয়েকজন আছেন যারা এই ব্যাপারে অত্যন্ত ভালোভাবে জানেন, বিশেষজ্ঞ তারা। অর্ণব রায় যেমন আছেন, শবনম ফারুকি আছেন, হাইকোর্টে প্র্যাকটিস করেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর সরফরাজ আহমেদ খান ও ইস্তেলা জামিল, চারজন খুবই বিশেষজ্ঞ এই ব্যাপারে। তাদের কাছ থেকে আমরা 2 ঘন্টায় জেনে নেব কিরকম ভাবে এই এন্ট্রান্স টেস্টে সফল হওয়া যায় এবং এই সর্বভারতীয় পরীক্ষা বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তা লাভ করেছে, তার গুরুত্বের কথা ভেবে কিন্তু সেখানে ক্র্যাক করতে গেলে কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এই নিয়ে আমরা তাদের কাছ থেকেই জেনে নেব, কেন তারা এইগুলোর মধ্যে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তো প্রথমেই আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো মিস্টার অর্ণব রয়, ডাইরেক্টর অপারেশন IDIA চ্যারিটেবল ট্রাস্ট, LLM করেছেন, LLM ওয়েস্ট বেঙ্গল NUJS থেকে করেছেন এবং এই ব্যাপারে তিনি যথেষ্ট ওয়াকিবহল। তাকে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য আমরা বলবো, অর্ণববাবু, আমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষা মিলিয়েই কথা বলতে পারি। তো আমি প্রথমে আপনাকে অনুরোধ করবো আপনার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। অর্ণববাবু, হ্যাঁ, আনমিউট করে নিন, একটু আনমিউট করে নিন, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড আফটারনুন টু অল অফ ইউ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে অনলাইন আলোচনা চক্রে ল এই বিষয়টাকে ইনক্লুড করার জন্য। তার কারণ হচ্ছে ল এমনই একটা বিষয় যেটা স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো এজন্য এই ল পড়ার পরে যে ক্যারিয়ার নিয়ে যে কি কি হতে পারে,
এবং কি কি অপশন থাকতে পারে এইটা নিয়ে একটা বড় ধোঁয়াশা রয়েছে স্টুডেন্ট কমিউনিটির ভিতর, এমনকি টিচারদের ভিতরও, বিকজ ল ইজ নট এ পার্ট অফ স্কুল সিলেবাস সিন্স এজেস। তো স্কুল টিচাররাও জানেন না যে আলটিমেটলি এইটা পড়ে কি হতে পারে এখন। তো সবাই একটা অর্থোডক্স একটা মেন্টালিটি পোষণ করেন, যে যেমন আমাদের বাংলায় বেশ কিছু প্রবাদ প্রচলিত আছে যে যার নেই কোনো গতি সে will earn some money when he'll be super old। তো এরকম অনেক অনেক রকমের কনসেপশন মিসকনসেপশন রয়েছে, যেগুলো হয়তো এখন আর ততটা গ্রহণযোগ্য নয়। তার কারণ লিগ্যাল এডুকেশনের একটা অলরেডি একটা রেভলিউশন হয়ে গেছে যবে থেকে প্রফেসর মাধব মেনন ইনিশিয়েটেড NLS ব্যাঙ্গালোর অ্যাজ এ ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ফার্স্ট ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। তো লিগ্যাল এডুকেশনের রেভলিউশন তখন থেকেই শুরু হয়ে গেছে, এবং কমপ্লিটলি যদি ক্যারিয়ার ওয়াইজ যদি দেখা যায় তো এটা একটা কমপ্লিট শিফট হয়ে গেছে। তো যেটা সম্পর্কে আমাদের আমি ভারতবর্ষের বিভিন্ন স্কুলে আমি যাই এবং সেখানে আমি ল এজ এ ক্যারিয়ার অপশন সম্পর্কে আমরা বলি। আমি একটা অর্গানাইজেশন আমরা রান করি যেটা নাম হচ্ছে IDI চ্যারিটেবল ট্রাস্ট, যেখানে আমরা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের যারা ল পড়তে চায় তাদেরকে আমরা স্কলারশিপ বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। তো সেই সূত্রে আমি এটা জানি একদম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন, যে কনসেপ্ট কি রয়েছে among স্টুডেন্টস, among গার্ডিয়ানস এবং among টিচার্স ল এজ এ ক্যারিয়ার অপশন। কিন্তু এইটা ভার্নাকুলার মিডিয়াম স্কুলগুলোতেই বেশি দেখা যায়, অর্থাৎ বাংলা, হিন্দি, গুজরাটি মিডিয়াম এই সমস্ত জায়গায়। কিন্তু যদি আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখেন যারা ICSE CBSE বোর্ডে পড়ছে, তো সেখানে কিন্তু সিনারিওটা কমপ্লিটলি অন্য। সেখানকার স্টুডেন্টরা অনেক জানেন তার ক্যারিয়ার অপশন সম্পর্কে, তারা কিন্তু বেশ ওয়াকিবহাল। এই জন্য যারা ভার্নাকুলার স্টুডেন্ট রয়েছে তাদের এটা জানার প্রয়োজন অনেকাংশেই রয়েছে। তো এই জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এই বিষয়টাকে ইনক্লুড করার জন্য। সেকেন্ড ব্যাপার, হ্যালো, আমি কি অডিবল? আপনাকে শোনা যাচ্ছে। ওকে ওকে। তো হ্যাঁ, তো সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ল, যেটা বলছিলাম যে স্কুল সিলেবাসের অন্তর্গত না হওয়ার কারণে স্টুডেন্টদের ভিতর এটা সম্পর্কে একেবারেই নলেজ নেই, এবং আমরা হয়তো অনেকেই ধোঁয়াশায় রয়েছি এখানে। আমি স্টুডেন্টদেরকে একটা প্রশ্ন করছি যে মানে কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ইজ ল, হোয়াট ইউ মিন বাই ল, তো সেক্ষেত্রে একটা দুটো রিপ্লাই কি আমাকে দেবে? যে আমি একটু দেখতে চাইছি যে হোয়াট ডু ইউ গাইজ নো অ্যাবাউট ল। অর্ণব বাবু, একটা হচ্ছে যে সবাইকে আমার আনমিউট করতে হবে, আর বেশিরভাগ লাইভে আছে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তাও আমরা চেষ্টা করছি আপনাকে রেসপন্স কেউ যদি করতে চায়। এক সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ লাইভে আছে, ওরা সরাসরি হয়তো প্রশ্ন ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। ওকে, তো more or less law is a social phenomenon which means to an end but not the end in itself. Law which lacks the will of the society will not be regarded as law. তো মূলত সোসাইটিকে গভর্ন করার জন্যই রুলস এন্ড রেগুলেশন ক্রিয়েট করতে হয়েছে সেই আদিম সমাজ থেকে, এবং সেটা পরবর্তীকালে সমাজের অগ্রগতির সাথে এটাকে পরিবর্তন করা হয়েছে, যেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট বলি, এবং সেটা টাইম টু টাইম এটাকে অ্যামেন্ডমেন্ট আমরা করছি যাতে সমাজের সাথে যুগোপযোগী হয় এবং সমাজকে ঠিক মতো। ন্যায় প্রতিষ্ঠিত হয়, এবং তার জন্যই এই লয়ার্স কমিউনিটি নিরন্তর চেষ্টা করেন। এবং এটা একটা খুব ভাস্ট একটা সাবজেক্ট। এখানে আমি NUJS থেকে আমি LLB কমপ্লিট করেছি, তো আমাদের 50টা সাবজেক্ট পড়তে হয়েছিল। পার সেমিস্টার 5টা সাবজেক্ট, 10টা সেমিস্টার
ইন টোটাল। তো ল যে সাবজেক্ট এটা মানে নেই, ল নেই এরকম কোনো এরিয়াই হয়তো নেই। মানে উই হ্যাভ ল অফ দ্য স্পেস, ল অফ দ্য সি, তো মিলিটারি ল থেকে আরম্ভ করে আমরা, কেন আমি এটা বলছি তার কারণ আমরা জানি ল মানে হচ্ছে শুধুমাত্র সিভিল ল এবং ক্রিমিনাল ল, কিন্তু এর বাইরে ল এর একটা বিশাল বিস্তৃতি রয়েছে। ইভেন স্পেস ল যদি আমি এক্সাম্পল হিসেবে নেই, তো যে যে আমরা রকেট যেগুলো লঞ্চ করছি বা আমাদের স্পেসে যে এভিয়েশন ল যে রয়েছে, যে যে ফ্লাইট রিলেটেড যে ইন্টারন্যাশনাল ল রয়েছে, এরকম এমন কোনো এরিয়া বা জায়গা হয়তো নেই যেখানে যেখানে ল এর অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবিলিটি নেই। তো এটা এটা এমনই একটা বিস্তৃত একটা এরিয়া। যাই হোক, এবার আমাদের বিষয় একটু ফোকাস করি, আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে কমন ক্ল্যাট এবং অন্যান্য প্রবেশিকা পরীক্ষা। তো এই যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এর ভিতর কিন্তু দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ক্ল্যাট এবং অন্যান্য প্রবেশিকা। অর্থাৎ কমন ল, ক্ল্যাটের ফুল ফর্ম হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টটা দিয়ে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সাধারণত সুযোগ পাওয়া যায়। এবং অন্যান্য প্রবেশিকায় সাধারণত যেটা মিন করা হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি এখানে, সেটা হচ্ছে যে মোস্টলি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজগুলো রয়েছে, তো সেটা একটা প্রবেশিকা। এছাড়াও ভারতবর্ষে আরো বিভিন্ন কলেজ রয়েছে, যেমন বম্বেতে রয়েছে গভর্নমেন্ট ল কলেজ, এবং সেখানে এমএসসিটি নামে একটা পরীক্ষা হয়। এছাড়াও এনএলইউ দিল্লি বলে একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি, তো এরা কিন্তু ক্ল্যাটের আওতায় নয়। এদের এন্ট্রান্স এক্সামটা আলাদা, যেটাকে বলা হয় AILET, অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট। তো এটা আবার ক্ল্যাটের আওতায় পড়ে না। তো ক্ল্যাটের আওতায় মেইনলি আমার জানা মতে এখন অব্দি 23টা ন্যাশনাল ল ইউনিভার্সিটি পার্টিসিপেট করে। তো এই ক্ল্যাট যেমন আমরা মানে সহজ ভাষায় বলতে গেলে যেমন আমরা জয়েন্ট এন্ট্রান্স কে বুঝি, যে এইটা একটি এক্সাম দিয়েই বিভিন্ন কলেজে কাউন্সিলিং এর বেসিসে অ্যাডমিশন নেওয়া যায়। তো ক্ল্যাট কিন্তু ল এর ক্ষেত্রে অনেকটা ওরকম, কিন্তু ক্ল্যাটের সাথে মানে এই একটুখানি স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই যে ওটা হচ্ছে রাজ্যের মধ্যেই কলেজে বিভিন্ন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া যায়, বা কিন্তু ক্ল্যাটে কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যে এক একটা করে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এরকম রয়েছে। তো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 3-তে রয়েছে, নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স। এরকম উড়িষ্যাতে রয়েছে NLU কটক, এরকম বিভিন্ন স্টেটে রয়েছে, NLS ব্যাঙ্গালোর রয়েছে, নালসার হায়দ্রাবাদ রয়েছে, গুজরাট রয়েছে, বিভিন্ন জায়গায়। তো ক্ল্যাট মূলত হচ্ছে ক্ল্যাটের মাধ্যমে এইসব ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে পড়ার একটা সুযোগ পাওয়া যায়। তো ঠিক তেমনি ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সামটা রয়েছে, সেই এন্ট্রান্স এক্সামটার মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 6 থেকে 7টা, না 4টে রয়েছে গভর্নমেন্ট কলেজ, যেমন হচ্ছে হাজরা ল কলেজ আছে, সুরেন্দ্রনাথ ল কলেজ, ওদিকে রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এবং সাউথ কলকাতা ল কলেজ। এই 4টে ল কলেজ এবং এর সাথে রয়েছে আরো বেশ কিছু সেলফ ফাইন্যান্সড কলেজ। তো এইগুলোতে এগুলোতে পড়ার সুযোগ পাওয়া যায়। তো মূলত এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং রিজিওনাল ল কলেজে ল ইউনিভার্সিটি কলেজগুলো যে রয়েছে তার কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তো এই মূল ডিফারেন্সটা একটুখানি আমি সামান্য একটু আলোকপাত করতে চাই, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড দিস রিজিওনাল ল কলেজেস। তো এই রিজিওনাল ল কলেজগুলো কিন্তু সবাই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু ন্যাশনাল ল ইউনিভার্সিটি হচ্ছে ইটসেলফ ইউনিভার্সিটি অটোনমাস। তো যে ডিফারেন্সটা মূলত রয়েছে আমাদের এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং IIT এর ভিতরে যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, ঠিক গুরুত্বের দিক দিয়েও কিন্তু অনেকটা ওরকম ডিফারেন্স রয়েছে বিটুইন রিজিওনাল ল কলেজেস অ্যান্ড ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ। ন্যাশনাল ল ইউনিভার্সিটি যেমন রিক্রুটমেন্ট সেল রয়েছে,
এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে, এখানে মুড কোর্ট কম্পিটিশন হয়, এখানে ডিবেট এবং অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা স্ট্রাকচার থাকে। সেই সেই তুলনায় যে রিজিওনাল ল কলেজ যেগুলো রয়েছে সেখানে কিন্তু অতটা স্ট্রাকচার্ড নয়, কিন্তু তার অনেক কারণও রয়েছে, তার অনেক ব্যাখ্যাও রয়েছে। আমি আই সিনসিয়ারলি ডোন্ট ওয়ান্ট টু সর্ট অফ ওদেরকে আমি এরকম বলছি না যে ওরা খারাপ এরা ভালো, এই তর্কেই আমি যেতে চাইছি না। স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে এবং ফ্যাকাল্টির একটা ডিফারেন্স রয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ন্যাশনাল ল ইউনিভার্সিটি অনেক বেশি সময় উপযোগী, তার কারণ এখন লয়ে শুধুমাত্র যে সিভিল ক্রিমিনাল প্র্যাকটিস ওরিয়েন্টেড বা জুডিশিয়ারি এই তিনটে এরিয়া যারা এইম করছে তারাই ল পড়ছে এরকম ব্যাপারটা নয়। এখন মোটামুটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে 70 to 80% যে স্টুডেন্ট তারা চায় কর্পোরেট জব অ্যাভেল করতে। তো এবং এর ভিতর কর্পোরেট জব যখন আমি বলছি তখন দুটো জিনিস চলে আসছে, এক হচ্ছে ল ফার্মস আর আরেকটা আসছে যে ইন হাউস। তো ল ফার্মস যেরকম হচ্ছে সাধারণত বম্বে, দিল্লি, কলকাতায় আছে। কলকাতায় অনেক অতটা মানে অত সংখ্যক হয়তো নেই, কিন্তু কলকাতায় বেশ কিছু ল ফার্ম রয়েছে। তো যেমন আমি কিছু কিছু এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, এজেডবি রয়েছে, জ্যোতিসাগর অ্যান্ড অ্যাসোসিয়েটস রয়েছে, ট্রাইলিগাল রয়েছে, শার্দুল আমার চাঁদ, সিরিল আমার চাঁদ, এরকম বেশ কিছু ল ফার্ম রয়েছে। এখন ল ফার্মের কনসেপ্টটা কি, এক কথায় বলতে গেলে বেশ কিছু সংখ্যক লয়ার তারা একসাথে প্র্যাকটিস করেন আর কি। তো এখানেও বেশ অনেক হায়ার আর কি ব্যাপার আছে, জুনিয়র অ্যাসোসিয়েট, সিনিয়র অ্যাসোসিয়েট, পার্টনার, এরকম হায়ার আর কি রয়েছে। কিন্তু কনসেপ্টটা অনেকটা এরকম যে একসাথে একই ছাদের নিচে বেশ কিছু লয়ার, তারা কেউ হয়তো এদের ভিতর টিম রয়েছে, হয়তো 10 জন প্র্যাকটিস করছেন কর্পোরেট ল নিয়ে, 5 জন প্র্যাকটিস করছেন লিটিগেশন নিয়ে, এরকম বিভিন্ন টিম উইংস রয়েছে। তো সেইখানে এরা কি করে, ল স্কুল থেকে সরাসরি রিক্রুট করে ফ্রেশার্সদের। তো এবং এই ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট এই প্রসেস রয়েছে, এদেরকে বলা হয় ক্যাম্পাস রিক্রুটমেন্ট কমিটি বা সিআরসি। তো এর থ্রু দিয়ে রিক্রুটমেন্ট গুলো হয়। তো ল ফার্মের কনসেপ্টটা আমাদের যে ইউকে ইউএসএ তে অনেক অনেক বেশি পুরনো, ইন্ডিয়াতে অতটা পুরনো নয়। কিন্তু ইন্ডিয়াতে সাধারণত লয়ার মানে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করে, এবং সেই প্রথাতেই এক সময় ছিল, কিন্তু পরবর্তীকালে এটা আস্তে আস্তে যখন কর্পোরেট ল প্র্যাকটিসের দিকে যখন যেহেতু বম্বেতে আমরা জানি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট বম্বেতে, তো এই কর্পোরেট লয়ের প্র্যাকটিসটা প্রথম ওখানেই শুরু হয়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এটা স্প্রেড হয়। তো এই ল ফার্ম গুলো কিন্তু স্টার্টিং স্যালারি এখন শুরু হয় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা পার মান্থ, এরকম এই স্যালারি দিয়ে এরা রিক্রুট করে। এই রিক্রুটমেন্টটা সাধারণত ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকেই বেশি করে। এই সুযোগটা কিন্তু আমাদের যে রিজিওনাল ল কলেজগুলো, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজগুলো রয়েছে, ওখানে কিন্তু এই স্কোপটা নেই। তো এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স রয়েছে যে বিটুইন ন্যাশনাল ল ইউনিভার্সিটি অ্যান্ড রিজিওনাল ল কলেজেস। এছাড়াও যেরকম মুড কোর্ট কম্পিটিশন, সেখানে একটা একটা প্রবলেম দেওয়া হয় এবং তার উপর পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট করা হয়। তো এটা একটা ক্রিটিক্যাল এক্সারসাইজ, এবং মুড কোর্ট কম্পিটিশন অনেক মানে উডবি লয়ারদের অনেক স্কিল ডেভেলপমেন্ট হেল্প করে। এছাড়া ডিবেটিং সোসাইটি রয়েছে এই সমস্ত কলেজগুলোতে, আরো এক্সট্রা কারিকুলার বিভিন্ন রকম কমিটিস রয়েছে, ন্যাচার কমিটি রয়েছে, লিগাল এইড সেল রয়েছে। তো এই যে সেলগুলো রয়েছে এগুলো জেনুইনলি অ্যাক্টিভ ইন ন্যাশনাল ল ইউনিভার্সিটিস। কিন্তু মানে আমার যে অভিজ্ঞতা তাতে আই মে বি রং, কিন্তু আমি দেখিনি যে বাকি যে রিজিওনাল ল কলেজগুলো আছে সেই সমস্ত স্টুডেন্টরা এত বেশি ফ্যাসিলিটি পায়। তো বেসিক্যালি এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একটা স্টুডেন্ট গ্রুমড হয় অ্যাজ এ উড বি লয়ার। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা
অবদান কিন্তু আছে এই সমস্ত যে কমিটিস গুলো রয়েছে বা যারা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর দিকে ব্রাশ আপ করে স্টুডেন্টদের, তো এই স্টুডেন্টদের কোয়ালিটি ইনক্রিজ করার জন্য একটা কিন্তু এখানে বড় মাত্রায় ডিফারেন্স হয়ে যায় বলে এটা আমার মনে হয়। তো এরকম আরো বেশ কয়েকটা ডিফারেন্সেস রয়েছে বিটুইন ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ এবং ট্র্যাডিশনাল ল ইউনিভার্সিটিজের। তো যে কারণে এখন স্টুডেন্টরা যারা মোটামুটি ওয়াকিবহল ল এজ এ ক্যারিয়ার অপশন সম্পর্কে, তারা কিন্তু ক্ল্যাট দিতে চায় এবং ক্ল্যাট দেওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। যদিও ন্যাশনাল ল ইউনিভার্সিটিজের ফিজ এর কিন্তু একটা বড় একটা ফারাক রয়েছে বিটুইন বোথ অফ দিস ইনস্টিটিউটস, যে অর্থাৎ ট্র্যাডিশনাল ল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভিতর। তো এই তবুও বেশিরভাগ স্টুডেন্ট প্রেফার করে যে যদি সে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে যায়, তো আমি দেখেছি যে এডুকেশন লোন নিয়ে হলেও তারা চেষ্টা করে যে ন্যাশনাল ল ইউনিভার্সিটির এডুকেশনটাকে অ্যাভেল করার জন্য। তো তো মূলত এই হচ্ছে একটা একটা মানে সময় খুব সংক্ষেপ, কিন্তু তবুও আমি চেষ্টা করছি একটা বেসিক একটা লাইন আউট করার, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন। তো তারপরেও তোমরা একটুখানি রিসার্চ করলেই বুঝতে পারবে যে কি কি ডিফারেন্স রয়েছে। কিন্তু এখানে যদি কেউ মনে করে যে আমি প্র্যাকটিস করব বা আমি জুডিশিয়ারিতে যাব, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ট্র্যাডিশনাল ল ইউনিভার্সিটি হয়তো অনেক বেটার অপশন। সেক্ষেত্রে একজন লয়ারের সাথে কন্টিনিউয়াস প্র্যাকটিসে টাচে থেকে স্কিল গুলো ডেভেলপমেন্ট করার স্কোপ রয়েছে, রাদার দেন like spending lot of money in national law universities. তো কে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে পড়বে, কে রিজিওনাল ল কলেজে পড়বে, এটা মূলত ডিসাইড করার জন্য এইটা খুব প্রয়োজন যে তোমাকে একটা গোল সেট করে নিতে হবে যে আমি কি করতে চাই বিইং এ লয়ার। এবং লয়ার যেহেতু ল ইজ নট পার্ট অফ স্কুল সিলেবাস, আমি প্রথমে বললাম, তো সেই জন্য একটুখানি রিসার্চ করা উচিত নিজেদের, যে কোর্টে গিয়ে হোক বা যদি কোনো রিলেটিভ লয়ার থাকে বা কোনো লয়ারের সাথে একটুখানি পরামর্শ করে নেওয়া উচিত যে এক্স্যাক্টলি কি ধরনের কাজ তারা করেন এবং ওই ধরনের কাজে আদৌ আমার ইন্টারেস্ট আছে কিনা। কারণ রিয়েল লাইফ লয়ার আর রিয়েল লাইফ লয়ারের ভিতর কিন্তু তফাৎ রয়েছে। আমি অনেক স্টুডেন্টকে শুনেছি, তারা একটা সিরিয়াল হতো আদালত বলে, সেখানে একজন অ্যাডভোকেট ছিলেন, ওনার নাম সাম পাঠক। তো ওনাকে দেখে খুব হাইলি ইন্সপায়ার্ড এবং এই প্রফেশনে তারা ওনার জন্যই আসতে চেয়েছেন, এরকম আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনেছি। কিন্তু সেই জন্য আমি বলছি যে রিয়েল লাইফ লয়ার, তাদের যে থ্রিল বা তাদের যে কাজ করার যে পরিবেশ দেখানো হয় বা যেভাবে এই জিনিসটাকে দেখানো হয়, সেটা কিন্তু ফার ডিফারেন্ট ফ্রম রিয়েল লাইফ লয়ার্স জব। তো অনেকে কিন্তু বোরও ফিল করতে পারে যে মানে এটা হয়তো আমার প্রফেশন না। তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট এটা জেনে নেওয়া যে ওয়াই আই ওয়ান্ট টু জয়েন দিস প্রফেশন। এটা সবচেয়ে ফান্ডামেন্টাল। এটা আদারওয়াইজ যখন তুমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, তখন তুমি ভাবছো যে না, দিস ইজ নট মাই কাপ অফ টি, তো ইটস অলরেডি লেট। you have to go ahead with this. You cannot just you cannot come out from it because you already invested 2-3 years. তো এই জন্য আমি অনেককে দেখেছি, অনেক ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখেছি, অনেক নন মানে রিজিওনাল ল কলেজ স্টুডেন্টকে দেখেছি যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এসে তারা প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এটা আমি কি চুজ করলাম। তো এই জন্য একটুখানি রিসার্চ করা, গ্রাউন্ড ওয়ার্ক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ চুজ law or any profession for that matter. যে ওটা অ্যাকচুয়ালি তো ওই ফিল্ডের লোকেদের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা, তাদের কাজ দেখা, কোর্ট ভিজিট করা, এগুলো আমার মনে হয় খুবই খুবই ইম্পর্টেন্ট। তার কারণ এগেইন আই এম রিপিটিং দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন বিকজ ল ইজ নট আ পার্ট অফ স্কুল সিলেবাস। তো এবার আমি আসি যে কি কি অপশন, কেরিয়ার অপশন রয়েছে বিং এ লয়ার। প্রথমত একজন স্যার বলছিলেন
সাবির স্যার ইন্ট্রোডিউস করালেন, তারপর একজন বলছেন সরি আই অ্যাপোলজাইজ আই ফরগট হিজ নেম, তো উনি বলছিলেন যে তুমি যে কোনো ফিল্ডেই যাও না কেন লিগাল নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা 100% মানে বাই হার্ট আমি এটা বিলিভ করি, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ অ্যাবসলিউটলি রাইট, যে ল এমনই একটা সাবজেক্ট যেটা তোমাকে তোমাকে ভেতর থেকে এম্পাওয়ার করে, এবং এবং ল যে কেন পার্ট অফ স্কুল সিলেবাস নয় এইটা আজও আমার প্রশ্ন। এবং আমার তো মনে হয় যে মানে আমরা ইনক্লুড করেছি লট অফ সাবজেক্টস, জিওগ্রাফি হিস্ট্রি থেকে আরম্ভ করে অনেক কিছু, কিন্তু সিগনিফিক ল এমন একটা জিনিস এটাকে এটা মাস্টলি ইনক্লুড করা উচিত। বিকজ আমরা বলছি যে ল ইজ নট আ লাইক ইগনোরেন্স অফ ল ইজ নট এ ডিফেন্স, কিন্তু ল এর অ্যাওয়ারনেস এর জন্য আমরা কিছুই করে উঠতে পারিনি তো গভর্নমেন্টের লেভেল থেকে। তো আমি জানি না কেন সিলেবাসে ইনক্লুডেড নয় ল, এবং হয়তো ওই হীরক রাজার দেশে ফিল্মে একটা বিখ্যাত একটা সংলাপ আছে যে এরা যত বেশি জানে তত কম মানে। হয়তো কোথাও একটা সেই থ্রেট রয়েছে কারো, যে যদি সবাই তার অধিকার সম্পর্কে জেনে গেল, রাইটস ডিউটিস সম্পর্কে জেনে গেল, তাহলে হয়তো তাদের control korai would be difficult, because they will ask so many questions, and country like this we hate questions, we hate tough questions and genuine questions. So anyway, আমি coming back to the point, বলছিলাম যে as a law as a career option হিসেবে কি কি অপশন আমাদের সামনে রয়েছে। তো এটাকে মেইনলি আমরা দুটো হেডে ভাগ করতে পারি, এক হচ্ছে প্র্যাকটিস এবং নন প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে তুমি কোর্টে গিয়ে এই পার্টটা হয়তো আমরা অনেকেই জানি, যে প্র্যাকটিস মানে কি। প্র্যাকটিস মানে হচ্ছে আমরা কোর্টে গিয়ে ক্লায়েন্ট ডিল করা এবং সওয়াল জবাব করা, এটাকে বলা হয় লিটিগেশন। তো এটাকে আমরা ল প্র্যাকটিস বলি। তো এখানে কোর্টের অনেকগুলো ডিভিশন রয়েছে, যেমন রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট, পুলিশ কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সিভিল কোর্ট রয়েছে, তারপর রয়েছে হাই কোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। এখানে অনেক 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 ডিভিশন আছে। তো ল পাস করার পরে একটা এক্সাম দিতে হয়, যেটাকে বলা হয় বার এক্সাম। তো there is a association called Bar Council of India, তো তারা একটা এক্সাম কন্ডাক্ট করে। তো এই বার এক্সামটা ক্লিয়ার করলে দেন ইউ আর এন্টাইটেলড টু ডু প্র্যাকটিস। তো এই প্র্যাকটিস হচ্ছে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। এখানে তুমি কারোর অধীনে চাকরি করছো না, এখানে তুমি নিজেই ক্লায়েন্ট তোমাকে জোগাড় করতে হচ্ছে, এবং তুমি সেই ক্লায়েন্টের কাছ থেকে পারিশ্রমিক নিচ্ছ, এবং তার বিহাফে তুমি তার কেস রিপ্রেজেন্ট করছো বিফোর দ্য কোর্ট। তো এটাকে বলা হয় প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিসেও সিনিয়রের থেকে অনেক কিছু শেখার রয়েছে। তো সিনিয়রের আন্ডারেও চেম্বারে অনেকে তার প্রফেশন শুরু করে, এবং এই প্র্যাকটিস এরিয়ার ভিতরে অনেকগুলো ডিফারেন্স রয়েছে, মানে সেগমেন্ট রয়েছে। একটা তো ক্রিমিনাল সিভিল, এটা আমরা হয়তো জানি অনেকেই। এছাড়াও রয়েছে ডেট রিকভারি রয়েছে, ব্যাংকিং রয়েছে, তারপর রয়েছে ইনকাম ট্যাক্স রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক কে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এটা রয়েছে। তো এর অনেকগুলো বেসিক্যালি দিক রয়েছে প্র্যাকটিস এরিয়ার। এবার নন প্র্যাকটিস লয়ার তারা কোথায় কাজ করে? তারা কাজ করে মূলত ল ফার্মে কাজ করে। ইন হাউস কাউন্সিল বলা হয়, যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানি যদি রিক্রুট করে। সাবিদা আমাকে বলবেন, আমার সময় শেষ হলো। না ঠিক আছে, আপনি বলুন। আর তো ইন হাউস যেমন রয়েছে আইটিসি, আমরা চিনি, হয়তো আইটিসি কোম্পানির নাম শুনেছি। এছাড়াও বিভিন্ন অন্যান্য যে সমস্ত কোম্পানি রয়েছে, অ্যাপেল, বোট থেকে আরম্ভ করে ইউ নেম ইট, লাইক স্যামসাং, এই সমস্ত যারা কোম্পানি রয়েছে, তো কোম্পানি কিন্তু নিজেরা লয়ার রিক্রুট করে, তাদের লিগাল টিম থাকে। তো এরা মূলত কোম্পানির এগেইনস্টে যদি কোনো কেস আসে সেটা ডিল করে, বা কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ করতে গেলে সেটার কোনো লিগাল অবস্টেকল আছে কিনা এগুলো ডিল করে। তো এদেরকে আমরা বলি ইন হাউস লয়ার্স। এবার রয়েছে ব্যাংকিং সেক্টরে রয়েছে ব্যাংক ল, ব্যাংকের নিজস্ব লিগাল টিম আছে। এরা মূলত যদি
ব্যাংকের এগেইনস্টে কোনো কেস থাকে বা ব্যাংক থেকে লোন নিয়ে কেউ সেটা ফেরত করছে না, তো তার এগেইনস্টে যে স্টেপ নেওয়া আছে এইগুলো মূলত ডিল করে, কন্ট্রাক্টস ডিল করা, তো বেসিক্যালি এগুলো করে থাকে। তো তো এটা হচ্ছে ব্যাংক সেক্টর গেল। ইন্ডিয়ান আর্মি লয়ার রিক্রুট করে, সেক্ষেত্রে আর্মিদের ক্ষেত্রে এবং সিভিলিয়ানদের ক্ষেত্রে ল এর একটা ডিফারেন্স রয়েছে। ওদের আর্মিদের ক্ষেত্রে একে বলা হয় কোর্ট মার্শাল। তো সেক্ষেত্রে আর্মি একটা দের একটা উইং আছে যারা লয়ার রিক্রুট করে। তারপর রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল ল, একটা 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 কমপ্লিটলি আলাদা এরিয়া রয়েছে। যেমন আমরা হয়তো শুনেছি যে ইউনাইটেড নেশনস থেকে আরম্ভ করে আরো আরো বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছে, তো এরা তারপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা রয়েছে। তো এই এই জায়গাগুলোতে যেমন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, যে খুব রিসেন্ট নয়, তবুও একটা কেস হয়তো তোমরা শুনে থাকবে, কুলভূষণ যাদব কেস, যে ইন্ডিয়ান একজন কে পাকিস্তানে আটকে রাখা হয়েছিল এবং বলা হচ্ছিল উনি ইন্ডিয়ান রয়ের এজেন্ট, এবং উনি পাকিস্তানের নাশকতামূলক কাজের সাথে যুক্ত। ইরান বর্ডার থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পাকিস্তানে ওনাকে ডিটেইন করা হচ্ছিল, এবং ওনাকে পাকিস্তানের যে সামরিক কোর্ট তারা তাকে বেসিক্যালি বলেছিল যে একে মানে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তো সেটা নিয়ে ইন্ডিয়া মুভ করেছিল ইন্টারন্যাশনাল কোর্টে। তো ইন্ডিয়া থেকে লয়ার একজন এসেছিলেন, পাকিস্তান থেকে লয়ার এসেছিলেন, তারা ইন্টারন্যাশনাল যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে আমাদের সেখানে তারা এটা নিয়ে মুভ করে, আলটিমেটলি ইন্ডিয়া কেসটা জিতেছিল। তো তো এই এক ধরনের লয়ার কিন্তু প্রফেশন রয়েছে যারা ইন্টারন্যাশনাল ল নিয়ে ডিল করে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টেরও অনেক সময় অন্য গভর্নমেন্ট অন্য কান্ট্রির সাথে অনেক ডিলিংস হয়। তো এই 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 ডিলিংস গুলো মোস্টলি কিন্তু যারা ইন্টারন্যাশনাল ল নিয়ে প্র্যাকটিস করে তাদের এক্সপার্ট হিসেবে এখানে ওপিনিয়ন চাওয়া হয়, এরা ডিল করে। তো এই একটা সেগমেন্টের লয়ার দের কিন্তু রয়েছে। এছাড়াও যে আমাদের আমার কথা শুনতে পাচ্ছেন, যে অ্যাভিয়েশন যেটা রয়েছে, বা ধরো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এদেরও নিজস্ব লিগ্যাল টিম রয়েছে। তো এমন কোনো জায়গা বা এরিয়া নেই যেখানে ইভেন হসপিটাল, আজকে হয়তো কোর্ট কোনো ডক্টরকে রিক্রুট করে না বা ইঞ্জিনিয়ারকে কোর্টে রিক্রুট করার দরকার হয় না, আদার দেন এভিডেন্স বা স্পেশাল ওপিনিয়ন নেওয়ার জন্য হয়তো তাদের ইনভাইট করা হয়, কিন্তু রিক্রুটমেন্ট সেভাবে কিন্তু বা লিগ্যাল সেক্টরে ডক্টর বা ইঞ্জিনিয়ারদের নেই। কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ড যদি দেখি আমি, বা হসপিটাল যেগুলো রয়েছে, বিশেষ করে বেসরকারি হসপিটাল, তাদের কিন্তু নিজস্ব লিগ্যাল উইং রয়েছে, কারণ এগুলো এক ধরনের কর্পোরেট, যেমন আমরি বা ফর্টিস, এদের নিজস্ব লিগ্যাল উইং রয়েছে, সেখানে কিন্তু লয়াররা কাজ করছে। তো সুতরাং বলা যায় যে হসপিটালেরও লয়ারের দরকার আছে। তো এমন কোনো এরিয়া নেই তুমি আমাকে বলতে পারবে না যেখানে লয়ার দরকার হয় না। বলিউডে লয়ারদের কাজ হচ্ছে যে কপিরাইট রিলেটেড কাজবাজ রয়েছে, কন্ট্রাক্ট রিলেটেড কাজবাজ রয়েছে, একজন হিরো বা হিরোইন বা অন্যান্য ক্যারেক্টারদের সাইন করার জন্য যে 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 টার্মস এন্ড কন্ডিশনস গুলো ফলো করা হয় সেটাকে কন্ট্রাক্ট বলা হয়। তো সেটা দেখার জন্য তাদের, যেমন আমি এক্সাম্পল বলি, করণ জোহরের নাম হয়তো শুনেছো, ওনার একটা প্রোডাকশন হাউস আছে, নাম হচ্ছে ধর্মা প্রোডাকশন। ধর্মা প্রোডাকশন কিন্তু আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের রিক্রুট করে, এবং সেখানে কিন্তু এই ধরনের কাজবাজি। হ্যালো, হ্যাঁ অর্ণব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ অর্ণব, আপনি শুনতে পাচ্ছেন? Am I audible? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো অর্ণব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অর্ণব অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কিন্তু কোনো কারণে আমার কথা শুনতে পাচ্ছেন না। কেরিয়ারের দিক থেকে যে লয়ের নানান সুযোগ আছে, এই নিয়ে আমরা অর্ণব অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু অর্ণবের কাছ থেকে আমার জানার আছে, আমি চেষ্টা করছি ওকে টেক্সট করে, যে এই এই ধরনের এন্ট্রান্সের ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা ওনারা করেন। অর্ণবকে আমরা পরে চেষ্টা করব আবার ওনার কথা শুনবো, কিন্তু তার মধ্যে আমরা এর পরের বক্তা অর্থাৎ
Istila Jamil has joined with us. She's a fifth year student of NUJ. She teach legal reasoning at a various organization also. I request Istila Jamil specifically focus on how to crack CLAT, because you have succeeded and you know the tricks of cracking such a competitive exam like CLAT. So I welcome on behalf of WBMDFC Istila Jamil to start on how what are the strategies to become a successful in the CLAT. Can you hear Istila? Yes, Yes, thank you yes. for the Yeah. introduction. And also, little bit of Hindi and English, you can use both. I know you Yeah, can't speak Bangla, but you can use Hindi also. And yes. thanks for joining us today. Thank you so much. Thank you so much for inviting me. Before I begin, I would just like to inform all of you that I understand Bengali and Hindi and English. So if you all have any question and you all would like to, and you all are most comfortable with Bengali, then please feel free to speak to me in Bengali. But I will try to make my language as simple so that all of you all understand, and will try to respond to you in a little bit of Hindi and Bengali. Right. Okay. So, in order to get to start doing law, that is to study law, you can opt for multiple examinations. Okay, so there are many kinds of examinations which happen, and depending on the college that you want to go for, you will have to prepare for that examination. For example, Calcutta University has its own examination, which comes under the CU. Under CU, there are a lot of good law colleges such as Hazra Law College, South Calcutta Law College, and many other law colleges. And for the entrance exam for those is managed by Calcutta University itself. Besides that, however, if you want to enter into a national law college, which is like just an IIT equivalent for law, so like for engineering, you have IITs. Similarly, for law, you have a lot of national law universities. Okay. Now, in order to enter into a national law university, there is this one examination which all of y'all will have to give, and that is the Clat Law Examination. And this is Clat stands for Common Law Assessment Test. Yeah. In Clat, there are multiple subjects on the basis of which you are assessed. So the different subjects in Clat are: first there is English, second there is maths, then there is GK, there is logical reasoning and legal reasoning. So there are 5 main subjects in Clat, and you get questions from all of these 5 subjects. Recently, I believe in 2018, the CLAT examination pattern was changed. So earlier there used to be 200 questions for which you were given 2 hours. But now the number of questions has been reduced to 150 questions, and the time is still the same. So you still have 2 hours to prepare to give that exam. Now, in CLAT, there is 30 marks English, then 15 marks around maths, then the rest is 40 marks GK, 30 marks of logical reasoning, and the last 30 to 40 marks is for legal reasoning. This is how the marks are divided. Now, for every right answer that you give, you get 1 mark, and for every wrong answer, you get 0.25 negative mark. So basically, for every 4 wrong answers, 1 mark is deducted. So it is also an examination where you will have to try to reduce the number of incorrect answers that you give, because it will have a consequence on the total marks which you acquire. Now, in order to prepare for CLAT, what is necessary is that there are certain things, even though CLAT does not have a fixed syllabus per se. This is a question which often comes up, that CLAT, what are the subjects in CLAT and what is the syllabus for CLAT? And the simple answer to that is that there is no syllabus for CLAT. However, after years and years of CLAT examination happening, people have been able to find out certain areas which they, if they prepare, they will be able to crack CLAT very easily. So for English reasoning, English, for example, I will go subject wise and I will start with English. So for English, you have to know reading comprehension. That is extremely important. Now, reading comprehension, how it works is basically a passage is given to you.
and followed by a passage, there will be 5 MCQs. Okay, so there are multiple choice questions in CLAT, and these MCQs are based on the passage itself. So out of in each question, there are 4 options which are given to you, and you have to select the best suited answer. Okay. So reading comprehension is the most important in legal. Followed by this, there is also a little bit of grammar that you need to know. So all the basics of grammar, like what is like, and none of the questions are descriptive. So there will never be a question where you have to write a short answer or a long answer. None of that. It is all MCQ. But grammar will be important. For example, you will be given certain statements like fill in the blanks. Okay. And for the blank, you will be given 4 options and you will have to select the best suited answer. Then interestingly, somehow it is different from the kind of English that we study in school, is that in CLAT you also get these entrance examination or competitive examination based English. So you get topics like para jumbles. And what is para jumble or statement jumble? It is basically multiple sentences are given to you, and now you have to select the correct order of the sentences so that the entire paragraph makes sense. And for that, you need to have a good control over your language. You need to know English really well. And one of the major difficulties which students face is with English, like those students who are not from English medium, from an English medium background, they face the most difficulty in English. However, there is no reason to be intimidated by English, because a lot of preparatory material is available on English, and it is a very easy to learn subject. So English you all can learn very easily. So that is English. The next subject is GK. Now GK for CLAT is generally has current affairs. So all the current affairs, and that can be both domestic as well as international. So for example, the Ukraine-Russia war will be very important for the CLAT that will happen this year in December 2022. And so international current affairs, domestic current affairs, like what is the Agnipath scheme, what are the new missiles which India has gotten or built, and all of these things will be very important. So current affairs is something which is most difficult to prepare. At least most people find it most difficult to prepare, but it is the easiest to score in current affairs. Why is it easy to score? Simple reason. If you know the correct answer, then you mark the correct answer and you move on to the next question. So not only does it save time, it saves a lot of time, but it also gives you a guaranteed correct answer. Unlike English, unlike legal reasoning, where there is still an area for doubt available, where 2 answers can be correct, or like you are confused between answers, that will never happen in GK, because you either know the correct answer or you don't know the correct answer. And again, for GK, there are various sources from which you can prepare GK. GK, the most important and indispensable part for learning GK is newspapers. You have to read the newspapers every single day, and not just the headline, and in fact, just reading. When you are starting to read the newspaper, even if you just read the headline, but the entire newspaper in entirety, all the headlines, if you read, you are good to go. But towards like when class starts approaching, you need to read a little more of the newspaper. Now, how do newspapers help? Newspapers help in not just making sure that you know your current affairs, it also helps in increasing your speed reading. Because when you read newspapers and it is like a bundle of 7-8 pages, and you take like 2 hours or 3 hours to read it, first day you will take 4 hours to read it, second day you will take 4 hours to read it, but from the third day onwards you will take 3 hours 30 minutes, and subsequent weeks you will take much less time. So in a way, you will also help build your speed reading, which is very, very important for CLAT, because in CLAT, all the questions come out of a passage. Okay, so you need to be very quick in reading as well as understanding what you're reading. So that way, newspapers help a lot for GK. Besides newspapers, there are a lot of online websites. For example, there is GK Today and there is IAS Cracking. A lot of these websites which just give you current affairs, and daily current affair quizzes, which also, if you do, then you will be very well prepared with GK. Okay, now we are coming to maths.
Maths again is a area which a lot of us are very scared of, especially those who choose law. Most of us choose law because we do not want to take science, because science has maths, and the best other professional course which is available is law. So a lot of these lawyers also choose, or like law aspirants also choose law because they are afraid of maths. But for CLAT, you will still need to prepare maths. And but there is again no reason to be scared of the maths which is given for CLAT, because this is maths of a very low level, a very standard level maths. So all the mathematics which you have done in class 7, 8, 9 and 10, these 4 years, so this is pretty basic maths. You will get time and distance and basic very basic low level maths you get for unitary method based maths, time and distance maths, everything, a little bit of geometry, very simple geometry. All of this comes for CLAT. Additionally, in CLAT, the amount of questions which is saved for maths is also very less, because only 15 questions are reserved for maths. Okay. And out of these 15 questions, if you even get 10 questions correct, then you will automatically have an edge over the rest of the aspirants, because most of the aspirants do not prepare maths that well. But it is my advice to all of you who want to do CLAT is that never ignore maths. It is very simple to cover basic maths from class 7 to class 10. So focus on that, and you will again be able to get an edge over the rest of the aspirants. So that is maths. Logical reasoning and legal reasoning. These are the two subjects which are left, and these are the two subjects which people are most unfamiliar with. Like all of us know what English is, we know what GK is, we know what maths is, but logical reasoning is something that we don't know about. And same for legal reasoning. But first, I'll talk about logical reasoning and tell you all what exactly it is about. Logical reasoning is basically a section which tests your quantitative aptitude. So it basically tests how logically your mind works and how quickly you can think when a problem is given to you. Okay. So for example, in logical reasoning, you get critical reasoning based questions and family relations, for example. A very simple question of logical reasoning I'll give an example of is, suppose a question says that is also my mother also has another daughter, and that daughter's father is who to me? Like how the did you all get it? So my mother has a daughter, and that daughter's father, what is the relationship which I share with that person? Obviously, since it is my mother, the another daughter of my mother will be my sister. So if it is my sister's father will also be my father, right? So this is a very simple, but you don't directly get the connection. This is a very common question which comes in logical reasoning. This is called the family tree based question, okay, blood relations question, where you have to identify what is the blood relation or connection between me and my father, but not directly, but via an entire chain. Okay, so this is logical reasoning. And this is one kind of logical reasoning. There are other topics which come under logical reasoning, all of which can be done, because again, for most competitive examinations, whether it be MBA, whether it be IAS, whether it be all the government examinations and CLAT, for all of this there will be a section reserved for logical reasoning or logical reasoning. And because of which there is a lot of material also which is available on logical reasoning. Any academic bookstore that you go to will be able to provide you with a book on logical reasoning, and it is very quick to learn logical reasoning. But in order to do well in logical reasoning, the one thing which is absolutely most important is practice, because unless you practice, it is very easy to get confused in logical reasoning questions. So if you keep practicing logical reasoning based questions, it will again become really easy for you. Now, the last and which is considered to be the most important subject of CLAT is legal reasoning. And the reason why legal reasoning is most important for CLAT is not because it has any value more than the other subjects. That is not why legal reasoning is most important. It is only because what you learn in legal reasoning is what you will learn once you enter law school also.
So it is the only section which introduces you to what you are going to study in the future. So in legal reasoning, there are different, so all of us are aware about how there are many laws in the country, right? So there is contract law, there will be constitutional law, there is criminal law, and there is tort law. Okay, we won't go into tort law because it's something which we are not very familiar with. But contract law, criminal law, constitutional law are things that we have heard in passing once or twice. So for CLAT, most of the questions come from these four subjects. Okay, there are four main subjects: contract law, constitutional law, tort law, and criminal law. Okay, and from these four subjects, you get most of the questions. But other laws, for example, family law and what else? Family law, environment law are also other subjects from which you can get questions. But why do we not particularly stress or focus on these that much? Because you get questions from any other law only if that law has become relevant in the present time. For example, recently you had the let me think of an example. Yeah, for example, recently you are all aware of the farmers bill which came. Yes. So in the year where the farmers bill has come out, in that year, you can get a question which will be based on the farmers bill, but it will again be connected to constitutional law, because that is the one of the most important legal subjects also. Okay. So is um, this is legal reasoning. Now, the nature of the question in legal reasoning and all other sections is that the paper setters give you all a paragraph, and from that paragraph, you all have multiple questions. Okay, and each time you have to attempt a question, you first have to read the passage, and then you have to go ahead and attempt the question. Now, it is not as difficult as you think it is, as you all must be thinking it is, because if there are 150 questions, then you all are probably thinking that there will be 150 passages and only 2 hours. But that is not the case. For every passage which is given to you, there are 5 questions under it or 6 questions under it, depending on the length of the passage. Okay. So, yeah, these are the different subjects for CLAT. And I have told you all about the way to go about it. Again, sorry, I forgot how to tell you all how to go about legal reasoning. To prepare for legal reasoning, again, there are a lot of materials which are available, and online there will be a lot of materials available, and then there are small booklets and preparatory modules which are prepared by a lot of coaching centers, and which are also available for free, both online as well as offline. So you all can also refer to that. Yeah. Yeah, still thank you very much. But couple of questions. You have Yes, touched yes. upon, especially you say that about 15 marks for the math. So there are many queries, especially from the student from the humanities background. So how they can deal? So you said from class 7 to 10 standard level, but still they fear. They have other expertise like in English, reasoning, etc. But still maths is a big nightmare for some of the students. Yeah, They have I already understand. written. So what is your personal strategy, how you also overcome that, if you can elaborate on that? Yes, definitely. So one thing which at the time when I was preparing for CLAT, I realized is that regardless of what stream you pick in your 11th and 12th, if you pick science, if you pick commerce, or if you pick humanities, that really does not matter, because Right. CLAT becomes a level playing field. So students who have taken up science, they fear that law is something which is so different from science that they will never be able to do it, because they fear that, oh, I will not know English well, I will not know legal reasoning well or GK well. Students who have taken up commerce then start fearing that legal reasoning, political science, all of these things, so I don't know how will I sit for that. And humanities students start fearing that maths and logical reasoning, all of these things, so we are really not aware of because we have focused on social science. So how do we go about that? It is very simple. Know what your strengths are. If you are a humanities student, then for you, understanding legal reasoning and understanding English and GK will be significantly easier. So the way you work or you strategize your preparation is that try to dedicate more time to maths. At least in the initial time,
you dedicate more time to maths. In a day, if you have decided to study for 4 hours, then 2 hours you reserve only to do maths. Okay, because you have to start right from the basics. You start doing maths right from the basics 2 hours every day, and in the other 2 hours which you study, you take 1 hour for English and 1 hour for legal, and then you keep switching those 2 hours up, but every day you practice maths. And that is the only way you will also be able to and overcome your fear of maths. Yeah. Yeah. And second question come for you, like, GK is a very vast subject. One Yes. part is a very one part is static GK, and another is the dynamic. You Yes. already said that you need to read a lot of newspaper, other, etc. So, but is there any standard books for static GK, for example, which you normally consult, and that is the sources of your information? So how to, because there is no limit of GK, you can't capture Yes. everything. So what is the strategy you teach, or you have personally taken to become a, so what is your own personal strategy? Yes. Okay. So GK, I understand, is something which most people fear the most also. And that is because there is no end to GK. You don't know where GK will stop. Right. And we also believe that in GK there are two parts, that is static GK and dynamic GK, or current affairs, right? Static GK are things like are things which haven't changed over a period of time. They will be things like, what is the capital Right. of America? What is the which river flows from where? And all of these questions are static GK questions. So static GK, and remember one thing, that even though you do get questions from static GK in CLAT, the number of static GK questions which comes is very limited. So if GK is for 40 marks, at most you will get 5 static GK questions. Okay. But still, since you need, every mark is important and you need to prepare for every mark, the way that you go about it is that you get a compendium, a GK compendium in the market, very easily available. There is compendiums which are prepared by Pure List. There are a lot of publishing houses which prepare static GK compendiums, and it has all the relevant static GK information which you need to know for any competitive examination. So if you purchase that book and if you complete that book, then you are very well prepared to attempt the static GK in for CLAT. Now coming to the current affairs, how you are supposed to go about it. Again, so like you have static GK ke liye you have a compendium. Similarly, you have a compendium which is prepared by a lot of these sources, by a lot of publishing houses for current affairs also, and they come out on an annual basis. Okay, or in different volumes. So in 1 year there can be 2 volumes of a compendium which comes. But my suggestion is that going about the compendiums only increases your burden in the last minute. Because if you try to cram in all the current affairs from 12 months in a period of 1 week, I'm not saying it is not possible, it is 100% possible, but it is extremely difficult, and that may lead to you compromising on other subjects. So instead of doing that, again, just like any other subject that you feel you are weak in, but this goes for GK as mandatorily for every person who is attempting, regardless of their stream. Do GK every single day, and that will make your job extremely easy. And now, from where you can do GK? Definitely, you can do GK from the newspapers. Another source which I personally referred to a lot was GK Today. Okay, and GK Today, what it provides is that every day it will provide you with 10 questions. So daily, if you are doing just 10 questions in the form of question and answer, they give you a question, what happened, and they give you the correct answer. So every day, if you do 10 questions, it will lead to you having a pool of around, just a minute. Yeah, it will give you like some 3,650 questions towards the end of the year. So, and those number of questions is enough for CLAT. Also, one very important thing which I definitely missed out on is mock tests. Definitely do mock tests, because what are mock tests? Mock examinations are basically like examinations or just tests which are for your practice. And each time you give a mock test, you can assess how you are doing, how your preparation is going. Additionally, it gives you a pool of questions for all subjects and especially for GK. Yeah.
Next is regarding if you can elaborate on legal aptitude. And I think certain portion of the question comes from the law related. So what kind of preparation ones need to take for success in the CLAT? Yeah. So for legal aptitude, how you all can prepare is, again, know what the important subjects that you have to study is. Now, when I said that there is no syllabus in CLAT and there is no particular like any one topic which you have to cover, and then you will be like, oh, I have completed the syllabus for CLAT. True, that is not the case. However, in across the board, like across the years, you have had questions for CLAT legal reasoning coming only from four major laws, legal subjects. And these four legal subjects are contract law, constitutional law, criminal law, and tort law. So when you are preparing your legal reasoning, how legal aptitude, how you are supposed to go about it is pick one topic, pick one subject. For example, if you want to start with constitutional law. You pick up constitutional law. You don't need to do in-depth constitutional law. That is not required. You don't need to memorize the constitution. That is also not required. You don't need to you What you need to know are the important sections in constitutional law. For example, fundamental rights, something which is absolutely important, most important in the constitution. You need to know the fundamental rights. Just like fundamental rights are important, then there will be directive principles which will again be important. Okay, so there are Right. different sections in each legal subject also which are most important, and you need to prepare only those subjects which are most important. So it is a very superficial preparation if you look at it from a law student perspective, but for CLAT it is enough to have just basic Yeah. knowledge of four laws. I think this has clarified many other queries too, because now you don't have to read in depth, but you need to know many things Yes. superficially. And final questions, since this is in a time management is very important. Within a short time, you have to respond. So, what are the strategy one needs to take during the exam? The actual, so how in terms of the time, etc. Because many people can't cover the entire. So what should be the strategy during the exam? So that is the last question for you. And then Sarfaraz has already joined. I'll invite him. So Stella, this is the last question for you. Yes. What are the strategy Okay. for? Okay, so the strategy for going about CLAT and managing your time. Firstly, time management is not something any student can acquire right when they start their preparation. It is one thing which only comes with practice. So when you keep practicing, giving different tests, giving different practice, sectional tests and mock examination, you keep you become fast automatically. So for time management, first thing is that maximize the number of practice attempts that you can give. Firstly, that. Secondly, do not waste your time on a question that you do not know. Know that every section is equally important. So it is not like one question of math will be more important than one question of English. That is not the case. So it is it is very harmful if you waste your time in one question to the answer to which you do not know. If you do not know an answer, move to the next question. You know and attempt that question. For each question, try to give yourself a particular amount of time. Like, do not give yourself more than that much time. So 30 seconds each questions or 20 seconds each question if you give, then the moment those 20 seconds is over, even if you don't have an answer, you move to the next question. How this helps is that towards the end, if you have, for example, 1 minute or 3 minutes left, then you can revisit those questions and attempt them if you have now come up with an answer which you believe to be correct. So always practice a lot and do not waste your time on trying to find an answer to a question you do not know. Thank you so much, Istila Jamil, Thank you so much. for your wonderful presentation. I think many will be benefited from this discussion. You have clarified many things which has already came as questions to ask, queries, but you have already clarified those. So thanks once again on behalf of WBMC. We thank you. Now Thank you so much for inviting. আমি রিকোয়েস্ট করব ডক্টর সরফরাজ আহমেদ খান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ফর্মার রেজিস্ট্রার ইন দ্য NUJS,
LLM এমফিল এছাড়া তিনি পিএইচডি করেছেন সিটি হংকং থেকে, এবং এর আগের আলোচনায় কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে জয়েন করেছিলেন, কিন্তু আজকে উনি আছেন এবং এই বিষয়ে একজন দক্ষ মানুষ। আমরা WBMDFCর পক্ষ থেকে ডক্টর সরফরাজ আহমেদ খানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য শুরু করার জন্য। আনমিউট করে নিন সরফরাজ ভাই, আনমিউট করে Okay, নিতে হবে। yeah, thank you, Sabir bhai. So, You can use both language, Bangla and English. Go ahead, please. okay, so like any specific thing you have asked me to speak? Especially, আমরা আগে ডিসকাস করেছি, প্রথম বক্তা অর্ণব উনি ল এর নানান অপরচুনিটি নিয়ে কথা বলেছে, স্টেলা ক্ল্যাট নিয়ে স্পেসিফিক্যালি কথা বলেছে। আমি তোমাকে যে ল এর অন্য যে এন্ট্রান্স টেস্টগুলো আছে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানের কিরকম ভাবে সিলেকশন গুলো হয়, কেননা এখন একটা বড় প্রশ্ন স্পেশালি এই বোর্ড এক্সামিনেশনের পরে যে ল যারা পড়তে চায় তাদের মধ্যে এখনো ক্ল্যারিটি নেই যে কিরকম ভাবে। একটা হচ্ছে আমরা ক্ল্যাট জানি এবং অন্য ইউনিভার্সিটির নিজস্ব এন্ট্রান্স আছে, ওয়েস্ট বেঙ্গলে কোথাও মার্কসের উপরে, কোথাও ইন্টিগ্রেটেড কোর্স হয়, এইগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানাতে হবে, কেননা আমাদের যারা জয়েন করেন মূলত রুরাল অডিয়েন্স, তাদের কাছে এইটা নিয়ে নানা রকম কনফিউশন থাকে এবং তারা আমাদেরকে বারবার প্রশ্ন করে। তো আমরা একটু চেষ্টা করব এই ব্যাপারটা ক্লারিফাই করে দেওয়ার জন্য যে ক্ল্যাট হচ্ছে যে ন্যাশনাল লেভেলের এতগুলো ইউনিভার্সিটির জন্য, এছাড়া অন্য কিছু ইউনিভার্সিটি আছে যাদের নিজস্ব। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। তো গুড ইভিনিং এভরিওয়ান, যারাই এই ওয়েবিনারটা শুনছেন বা আগামী দিনে যারা লাইভ অন ভিডিওস ইউটিউব বা অন্য মাধ্যমে দেখবেন, দি লয়ের জন্য অ্যাডমিশনের জন্য সব থেকে মেজর এক্সামিনেশন যেটা হয় সেটা নিয়ে আপনি শুনেছেন, সেটা ক্ল্যাট। কিন্তু ক্ল্যাট হচ্ছে এন্ড নয়, মানে ক্ল্যাটের জন্য এবছর হয়তো 22 ইউনিভার্সিটিজ আছে, একটা সিটের লিমিট আছে, তো 3000 3500 ছেলে মেয়ে সেখানে অ্যাকোমোডেট হতে পারবে। বাট দিস ইয়ার অলমোস্ট মোর দেন 65,000 স্টুডেন্টস তারা পার্টিসিপেট করেছে ক্ল্যাটের মধ্যে পরীক্ষা দিতে। তো আলটিমেটলি ইটস নট দ্যাট এভরিওয়ান উইল গেট ইন ন্যাশনাল ল স্কুল, অন্য অপশনস গুলো আমাদের দেখতে হবে, বা অনেকেই ক্ল্যাট যে প্রিপারেশন লাগে সেটা এখন এই মুহূর্তে সম্ভব নয়, একটু সময় লাগে, অনেক প্রিপারেশনস লাগে, কিন্তু তার জন্য যে অপশনসটা শেষ নয়, আর অনেকগুলো অপশনস অ্যাভেলেবেল আছে। কিছু পরীক্ষাগুলো ন্যাশনাল লেভেল কিছু ইনস্টিটিউশন আছে তারা একটা পরীক্ষা করে, কিছু পরীক্ষাগুলো যেটা নর্মালি ইনস্টিটিউট ওয়াইজ হয়। যেমনি আপনি দেখবেন ক্ল্যাটের পরে ন্যাশনাল লেভেলে সব থেকে বড় যে পরীক্ষা হয় সেটা হচ্ছে এলস্যাট। এলস্যাট এক্সামিনেশন যেটা হচ্ছে সেটা এগেন ন্যাশনাল লেভেল এক্সামিনেশন একটা কম্পিটিশন করা হচ্ছে, যেটা অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, ইটস কল ন্যাশনাল ল স্কুল অ্যাডমিশন স্টেট, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো এলস্যাট থেকে যে পরীক্ষা যারা পাস করে তার নাম্বারগুলো তারা সেকেন্ড থেকে অ্যাডমিশন নেয়। তো প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে সব থেকে বড় অর্গানাইজেশন যারা এলস্যাট পরীক্ষা থেকে অ্যাডমিশন নেয় সেটা হচ্ছে জিন্দাল ল স্কুল। কিন্তু জিন্দাল ল স্কুল ছাড়াও অনেকগুলো ল স্কুল ইন্ডিয়াতে আছে, প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো আছে, ইউপিএস দেহরাদুনে আছে, এরকম অনেক ন্যাশনাল লেভেলে ইনস্টিটিউশন গুলো আছে, ভালো ইনস্টিটিউশন যেখানে এলস্যাট পরীক্ষা দিয়ে অ্যাডমিশন করা যায়। সিলেবাস এক্সেট্রা বাই এন্ড লার্জ সিমিলার, একই রকমের পরীক্ষা হয়, কিন্তু তাতে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো এলস্যাট পরীক্ষা থেকে নেবে, এটা একটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে, আমি যদি আরো প্রাইভেট ইউনিভার্সিটিস কথাগুলো বলি তাহলে একটা সিম্বায়োসিস বড় অর্গানাইজেশন, তাদের 4টে ল কলেজ আছে ইন্ডিয়াতে, পুনেতে আছে, হায়দ্রাবাদের মধ্যে আছে, নাগপুরে আছে, এন্ড দে আর ইন নয়ডা অলসো। এই সিম্বায়োসিস ল স্কুল হায়দ্রাবাদ তাদের জন্য তারা একটা সেপারেট পরীক্ষা করে, সেটাকে স্ল্যাট বলা হয়, সিম্বায়োসিস ল অ্যাডমিশন টেস্ট। তারা সেটা দুটো পার্টে পরীক্ষা হয়, একটা রিটেন এক্সামিনেশন যেটা হয়, বা সেটা ফর বিকজ অফ করোনা ইটস অল কম্পিউটার জেনারেটেড এক্সামিনেশন হয়েছে, তারপরে তারা একটা রাইটিং এবিলিটি টেস্ট
WAT ওয়াট বলা হয়, অ্যান্ড দেন PI পার্সোনাল ইন্টারাকশনস, এই তিনটে পার্ট মিলিয়ে যাদের হাইয়েস্ট নম্বর থাকে তারা সিম্বায়োসিসে এই চারটে কলেজের মধ্যে ডিপেন্ডিং অন দেয়ার মার্কস তারা অ্যাডমিশনস পায়। তাহলে সিম্বায়োসিস মতন অর্গানাইজেশন প্রাইভেট ইনস্টিটিউশন সেখানে অ্যাডমিশনসের প্রসেস, তাদের নিজের পরীক্ষা আছে। প্রাইভেট ইনস্টিটিউশন অন্যগুলো তারা এলস্যাট নেয়। বেশিরভাগ প্রাইভেট কলেজে যেগুলো আছে বা ইউনিভার্সিটি যেগুলো ন্যাশনাল লেভেলের মধ্যে আছে তারা অ্যাডাপ্ট করে থাকে আইদার ক্ল্যাটস এর মার্ক অর এলস্যাট এর মার্কস, অনেকটা অর্গানাইজেশন দুটোইকেই অ্যাডাপ্ট করে থাকে। এরপরে আসি আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটির দিক থেকে। গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ বিভিন্ন স্টেটের মধ্যে যারা স্টেট ইউনিভার্সিটিজ আছে তাদের ওন রেগুলেশনস আছে, তাদের নিজের পরীক্ষা হয়। বম্বেতে যেরকম বা মহারাষ্ট্রতে যেগুলো কলেজগুলো আছে তারা মহারাষ্ট্র লেভেলে নিজের একটা পরীক্ষা অর্গানাইজ করে। ওয়েস্ট বেঙ্গলে ল কলেজের বিশাল সংখ্যা, অলমোস্ট আমার মনে হয় অ্যারাউন্ড 12 অর এভি মোর ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সে কলেজেস গুলো আছে। এখন তার জন্য প্রতি বছর ক্যালকাটা ইউনিভার্সিটি তার একটা পরীক্ষা নিত। করোনা জন্য লাস্ট ইয়ারও তারা পরীক্ষা নেয়নি, মনে হয় তার আগে বছরও নেয়নি পরীক্ষাটা। এবছরও তারা কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কসের বেসিস থেকে তারা অ্যাডমিশন নিচ্ছে। ফর্মটা এখন এভেলেবেল, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাসপায়ারেন্ট থাকেন তারা ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে ইউ মাস্ট গো টু ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট, ফর্মসটা এভেলেবেল আছে, ইউ ক্যান ফিল আপ দ্যাট ফর্মস। আরও আমার কলিগ প্যানেলে আছেন যারা আপনাদেরকে জানাবেন যে কি করে ফর্ম ফিল আপ করতে হয় বা অন্য কিছু স্পেসিফিক কোশ্চেন থাকলে ফর্মের জন্য। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে 12টা বা তার থেকে বেশি যদি কলেজগুলো আছে তাদের পরীক্ষাটা অ্যাডমিশনসটা সেন্ট্রালি ক্যালকাটা ইউনিভার্সিটি মধ্যে যে প্রসেস আছে সেই প্রসেসে সেই হিসাবে তাদের কিন্তু অ্যাডমিশনসটা হয়। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে গেল। আজকে ওয়েস্ট বেঙ্গলে লাকিলি লাস্ট কয়েক বছরের মধ্যে অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশড হয়েছে। যেমনি যদি ক্যালকাটায় যদি বলি তো ক্যালকাটাতে ধরুন আমিটি নিজের সেন্টার করেছে, আমিটি নিজের একটা পরীক্ষা নেয়, অনেক সময় সেন্ট্রালাইজ পরীক্ষা নেয়, অনেক সময় স্মলার গ্রুপসে নেয়, কয়েকটা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেলে তাদের পরীক্ষা নেয়, বাট দে হ্যাভ দেয়ার ওন সিস্টেম যার মাধ্যমে কিন্তু তারা অ্যাডমিশনস দেয়। আরো প্রাইভেট ইউনিভার্সিটি যদি ক্যালকাটাতে বলি তাহলে ক্যালকাটা আশেপাশে আপনার অ্যাডামাস আছে, সিস্টার নিবেদিতা আছে, আপনার আরো অনেকগুলো ইনস্টিটিউশন ক্যালকাটার মধ্যে আছে। জেভিয়ার্স একটা খুব ভালো ইনস্টিটিউশন, যেখানে জেভিয়ার্স ইউনিভার্সিটি ল প্রোগ্রাম আরম্ভ করেছে, অলমোস্ট 3টে ব্যাচ বা 4টে ব্যাচ অলরেডি আছে জেভিয়ার্সে। তাদের কিন্তু নিজের পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা এবছরের জন্য পরীক্ষাটা সেটা হয়ে গেছে, অ্যাডমিশনও প্রায় হয়ে গেছে আমার মনে হয় জেভিয়ার্সে। কিন্তু নেক্সট ইয়ারের জন্য যারা অ্যাসপায়ারেন্ট তারা নেক্সট ইয়ার জেভিয়ার্সে পরীক্ষা দিতে পারবেন। ন্যাশনাল ল স্কুলকে বাদ দেওয়ার পর যদি আমার হিসাবে খুব ভালো যদি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে থাকে সেটা হচ্ছে একটা জেভিয়ার্স, ডেফিনেটলি সেটা চুজ করা উচিত, একটা প্রায়োরিটি কলেজের মধ্যে থাকা উচিত। তো এর ছাড়া আরো প্রাইভেট ইনস্টিটিউশন আছে, যেমনি বারাসাতে অ্যাডামাস আছে, আপনার টেকনো ইন্ডিয়া গ্রুপে নিজের কলেজ আছে। আপনি যদি ক্যালকাটার বাইরে যান, যারা অলরেডি গ্রাজুয়েশন করে ফেলেছেন, 3 ইয়ার্স প্রোগ্রাম দরকার, তাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে 3 ইয়ার্স প্রোগ্রাম আছে, বর্ধমান ইউনিভার্সিটিতে ক্যাম্পাস আছে। তারপরে আপনার ল কলেজ আছে একটা, চুচুড়াতে হুগলি মুসলিম কলেজ আছে। এর ছাড়া আপনার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এখন আবার অন্য ইউনিভার্সিটি আসানসোলের ইউনিভার্সিটি হয়েছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, সেখানে 5 ইয়ার্স প্রোগ্রাম 3 ইয়ার্স প্রোগ্রাম চালু করা হয়েছে। আপনার সারসুনা ল কলেজ ক্যালকাটার মধ্যে আছে, তারা 3 ইয়ার্স 5 ইয়ার্স দুটোই প্রোগ্রাম রান করছে। গ্রাজুয়েশনের পরে 3 ইয়ার্সের প্রোগ্রাম, হায়ার সেকেন্ডারি পরে 5 ইয়ার্সের প্রোগ্রাম, সেখানে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। তো আপনার এখন ল কলেজের জন্য পড়াশোনা করার স্কোপ কিন্তু অনেক বেশি। আগে আজ থেকে 10 বছর বা 15 বছর আগে যে অপশনসগুলো আমাদের কাছে ছিল, কলেজের সংখ্যাটা কম ছিল, আজকে ডেটে কিন্তু সেটা নয়। কলেজের সংখ্যা অনেক হয়েছে, অনেকগুলো কলেজ অ্যাভেলেবেল আছে যেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। নর্থ বেঙ্গল গেলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তাদের অনেক খুব ভালো ল ডিপার্টমেন্ট আছে, তাদের আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজেস গুলো আছে ওখানে, তো সেখানেও অ্যাডমিশন নেওয়া যেতে পারে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আজকে ডেটের মধ্যে আমার মনে হয় অলমোস্ট 50 লিগাল ইনস্টিটিউশনস আছে যেখানে ল পড়ানো হয়।
টপের মধ্যে ডেফিনেটলি এনইউজেস আছে, ন্যাশনাল ল স্কুল আছে, যেটা ক্ল্যাটের মাধ্যমে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। আর ক্ল্যাটের মধ্যেও যারা টপ র্যাঙ্কে থাকেন তারাই কিন্তু এনইউজেস এ চান্স পান, আদারওয়াইজ তারা চান্স পান না। কিন্তু অল্টারনেটিভ অনেকগুলো কলেজ আমাদের কাছে এভেলেবেল আছে, যেখানে একজন ছেলে মেয়ে যদি চায় যে আমি লতে ভর্তি হব, তার অপশনস গুলো কিন্তু আজকে এভেলেবেল আছে। অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিজ, প্রাইভেট কলেজেস গুলো হয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে হয়েছে, অন্য ইউনিভার্সিটি আন্ডারে হয়েছে। তো আজকে ইউনিভার্সিটির সংখ্যা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অনেক বেড়েছে, কলেজের সংখ্যা কিন্তু লাস্ট 10 বছর 12 বছরের মধ্যে অনেক সংখ্যা বেড়েছে। আজকে যে অ্যাক্সেসিবিলিটি, লিগাল এডুকেশন টু বি অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, এটা একটা জায়গাতে এসছে যেখানে প্যারালালি ডিমান্ডও বেড়েছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে বা 20 বছর আগে এ তো ছেলে মেয়ে কিন্তু লতে যেত না, আজকে কিন্তু ছেলে মেয়ে যাচ্ছে, ডিমান্ড আছে। কেন? ক্যারিয়ার অপশনসটা অ্যাভেলেবেল আছে, অনেক ক্যারিয়ার অপরচুনিটিস অ্যাভেলেবেল আছে ল পড়ার পরে। তার জন্য কিন্তু আজকে ছেলে মেয়েগুলো দে প্রিফারিং লিগ্যাল প্রফেশন, যেটা করতে পারবেন বলে। যারা ল অ্যাডমিশন এখনো যদি কোনো প্রিপারেশন নেননি, কিছু যায় আসে না, আপনার যদি মার্কস ভালো থাকে, মার্কস বেসিসে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে। অনেকগুলো প্রাইভেট কলেজেস গুলো আছে যেখানেও কিন্তু অ্যাডমিশনস এর অপশনস এভেলেবেল আছে। আর আপনারা জানেনই যে এডুকেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে কিছু স্কলারশিপ আছে, মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন স্কলারশিপ আছে বলে প্রাইভেট কলেজেরও যা ফিস আছে একটা বড় অংশ সে ফিসের কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের অপশনস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তার মানে হচ্ছে যাদের পড়াশোনা করা ইচ্ছা, they can definitely find ways to get education. সে access to legal education যে একটা চ্যালেঞ্জ ছিল, আছে কিন্তু অনেকটাই অ্যাভেলেবেল আমাদের কাছে access to legal education। আমরা সেই লিগাল এডুকেশন গুলো কিন্তু অ্যাচিভ করতে পারবো। আর আমরা তো এটা হচ্ছে বিভিন্ন কলেজেস গুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাভেলেবেল আছে। জারফরাজ, হ্যাঁ আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন যে আগের থেকে এখন কিন্তু ল পড়ার অনেকটা চাহিদা বেড়েছে, কেন নতুন নতুন কেরিয়ারের সুযোগ বেড়েছে। শুধুমাত্র কোর্টে প্র্যাকটিস ছাড়াও বা জুডিশিয়ারিতে যাওয়া ছাড়াও অন্য অনেকগুলি নতুন কোর্স চালু হয়েছে, যেগুলোর ফলে কেরিয়ারের একটা সুযোগ বেড়েছে। এইগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন, কেননা আমরা জানি যে অনেক সময় আলোচনা হয় যে সাইবার ল থেকে শুরু করে ফরেনসিক ম্যানেজমেন্ট, এই যে দিকগুলো খুলে যাচ্ছে, এইগুলো নিয়ে যদি আপনি একটু বলেন। ডেফিনেটলি মিস্টার আবির, আজকে যারা লয়ের মানে এক যুগ থেকে আমরা যেটা মনে করতাম যে ল পড়া মানে আমি কোর্টের মধ্যে যাচ্ছি, আর বেশিরভাগ আমি বলি যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা লোয়ার কোর্টে যা ইনফ্রাস্ট্রাকচার, যে পরিবেশ, হয়তো অনেক ছেলে মেয়ে সে পরিবেশে যাওয়ার পর তাকে এটা খুব অ্যাট্রাকটিভ প্রফেশন মনে হয় না। কিন্তু একটা জিনিস জানা, যে আজকে যারা ল পাস করছে, এটা নয় যে তাদেরকে ওই লিটিগেশনে যেতে হবে, কোর্টের মধ্যে যেতে হবে। ফিউচার লয়ার যারা আছে বা ফিউচারে যারা প্র্যাকটিস করবেন, যারা ল পাস করবেন, তার মধ্যে একটা স্মল ফ্র্যাকশনস কিন্তু কোর্টের মধ্যে যান। অনেক অপশনস অ্যাভেলেবেল আছে, স্পেশালাইজেশন ডেভেলপ করেছে। আজকে ইন্টারন্যাশনাল লতে লোকজন কাজ করছে, পুরো পৃথিবীর বিভিন্ন ডেভেলপ ওয়ার্ল্ডের যে কন্ট্রাক্টিং এগ্রিমেন্ট বা অন্য ডকুমেন্টেশন কাজগুলো, সেগুলো আউটসোর্স হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের এখানে এলপিওস আছে, লিগ্যাল প্রসেসিং অর্গানাইজেশন আছে, যারা সেই কাজগুলো করছে বলে সেখানে বসে কাজ করা যেতে পারবে। তারপরে স্পেশালাইজ এরিয়া আছে, যারা এক্সট্রিমলি স্পেশালাইজ ফিল্ডের মধ্যে সাইবার ল হতে পারে, ফরেনসিক এক্সপার্ট হতে পারে। এখন আমাদের এনইউজেস এর মধ্যে ধরুন আমরা 20 বছরের থেকে বেশি 22 বছর হয়ে গেছে, 2000 সালে ফার্স্ট এনইউজেস আরম্ভ হয়, তো আমরা ল প্রোগ্রামটাই অফার করছিলাম। কিন্তু গত বছর উই হ্যাভ স্টার্টেড এমএসসি ইন ফরেনসিক সায়েন্স। এখন মেবি ইন ফিউচার আমরা বিএসসি এলএলবি হয়তো চালু করা যাবে, যেখানে ফরেনসিক সায়েন্স একটা ইন্টিগ্রাল পার্ট থাকবে। এই যারা ফিউচার লয়ার তৈরি হবে, দে মাস্ট বি স্পেশালাইজ ইন আ পার্টিকুলার ফিল্ড। বলে আজ আগামী দিনের মধ্যে যে হয়তো পুলিশের যখন রিক্রুটমেন্ট হবে, ডেফিনেটলি যে ছেলেগুলো ফরেনসিক এক্সপার্টস বা ফরেনসিক সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করে থাকে, তারা কিছু না হলে একটু প্রায়োরিটি পাবে, বা একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে তাদেরকে একটু হায়ার স্পেশালে রাখা হবে। কেন? দে হ্যাভ আ মাচ মোর নলেজ, দে হ্যাভ নলেজ অ্যাবাউট দি ল, দে হ্যাভ নলেজ অ্যাবাউট দি ফরেনসিক সায়েন্স, যেটা হেল্প করে তাদের এভিডেন্স কালেকশনস এর ক্ষেত্রে। বলে পুলিশিং এর মধ্যে বা যারা বিশেষ করে অফিসার হতে পারে, গ্রুপ বি দিয়ে পুলিশ হতে চান বা আইপিএস হতে চান, এই নলেজ গুলো কিন্তু ডেফিনেটলি তাদের নট অনলি ইন টার্মস অফ গেটিং জব, বাট অলসো ইন টার্মস অফ তাদের ফিউচার প্রিপারেশনসে কিন্তু হেল্প হবে, ফিউচারের মধ্যে কাজের ক্ষেত্রে এগুলো হেল্প হবে। এছাড়া ধরুন আজকের ডেটের মধ্যে
মিডিয়েশন কনসেপ্ট ডেভেলপ করেছে। না মিডিয়েশনস অনেক কেসেস গুলো আউট অফ কোর্ট সেটেলমেন্ট হতে পারে বা মিডিয়েশন সেটেলমেন্ট হতে পারে, বলে এই যে মিডিয়েটরদেরকে যে কোর্টে যে লিটিগেশন করতে হবে সেটা নয়, আরবিট্রেশনস আছে, ওয়ার্ল্ড ওভার আরবিট্রেশন করা যেতে পারবে। আপনি ভাবুন তো কোন একটা প্রফেশন এরকম আছে যে প্রফেশনে আমি একটা গ্র্যাজুয়েশন করার পর ওয়ার্ল্ড ওভার আমার অ্যাকসেপ্টেবিলিটি চলে এসছে। আজকে আমাদের এনইউজিএস থেকে পাস করা ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তারা প্র্যাকটিস করছে। আপনি নিউ ইয়র্ক বারের মধ্যে পাবেন যে এনইউজিএস স্টুডেন্ট দে হ্যাভ রেজিস্টার্ড অ্যাজ আ লয়ার, they are practicing there in New York bar. There are many who practice in UK. There are many who practice in Australia. তো এই যে একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যেখানে লিগ্যাল প্রফেশনস একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আমি চেহারা যখন দেখছি, তার সঙ্গে এটাও দেখতে হবে যে আজকে ছেলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আরম্ভ করে দে মে গো টু এনি কোর্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই অপশনস আমাদের কাছে এসছে, আরবিট্রেশন সেন্টার ওপেন হচ্ছে, মিডিয়েশন সেন্টার ওপেন হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়েশন সেন্টার, ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ওপেন হচ্ছে, যেখানে কেসেস ক্যান বি ডিসপোজ অফ থ্রু মিডিয়েশন অর কনসিলিয়েশন অর থ্রু আরবিট্রেশন। তারপরে অনেকগুলো স্পেশালাইজ কোর্ট আছে, ধরুন হয়তো ম্যাজিস্ট্রেট কোর্টে বা ক্রিমিনাল কোর্টে পরিবেশ ভালো লাগলো না, আজকে কমার্শিয়াল কোর্ট সেপারেট হয়ে গেল, কনজিউমার কোর্ট সেপারেট হয়ে গেছে, আপনাকে ল্যান্ড ট্রাইব্যুনাল চলে এসছে, লেবার ট্রাইব্যুনাল চলে এসছে, বলে এইভাবে আপনি পাবেন বিভিন্ন স্পেশালাইজড এরিয়াতে কিন্তু অনেক লোকই প্র্যাকটিস করে, দে নেভার ওয়েন্ট টু ক্রিমিনাল কোর্ট বাট দে আর প্র্যাকটিসিং, দে আর লয়ার, কিছু ডকুমেন্টেশনে কাজ করে। বলে লিগ্যাল প্রফেশন আজকে ডেটে কিন্তু আমি বলবো এটা সীমিত নয়। ল পড়া মানে এ নয় যে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে হবে, বা ল পড়া মানে এটা নয় যে আমাকে একটা লোয়ার কোর্টের মধ্যে যে প্র্যাকটিস করতে হবে। ল পড়া মানে হচ্ছে যে হোল ওয়ার্ল্ড ইজ ওপেন ফর আস, এন্ড আমরা কোনো জায়গায় যেতে পারি। ইয়োর ড্রিম উইল ব্রিং দি আলটিমেট your destiny. আপনি যা ড্রিম করবেন, যা চেষ্টা করবেন, হোয়াট এভার ইউ ওয়ার্ক ইন রেসপেক্ট অফ দ্যাট ড্রিম, দ্যাট উইল আলটিমেটলি হেল্প ইউ আপনাকে ওই অ্যাচিভ করতে, যে আপনি অ্যাচিভ করবেন আপনার ডেস্টিনেশন, সেটা আছে কিন্তু সম্ভব আছে আজকে ডেটে। লিগ্যাল প্রফেশন ডেফিনেটলি একটা অ্যাট্রাকটিভ প্রফেশন যেখানে লোকজন যেতে পারেন। এই যে আপনি দেখলেন না, আপনি আমার আগেই ইস্তেলা আপনাদের সামনে বলছিলেন, ইস্তেলা আমাদের একজন ছাত্রী আমাদের এনইউজিএস এর। ধরুন ইস্তেলার মতন মেয়ে যারা আজকে আছে, ধরুন যারা ফিফথ ইয়ারের মধ্যে গেল, যারা পাস আউট করলো, হার্ডলি এই ছেলে মেয়েগুলো 18 বছর বয়সের মধ্যে লতে এসছে, 23 বছর বয়সের মধ্যে ল পাস করছে, 22 আর 23 ম্যাক্সিমাম 24 এই যাচ্ছে, অ্যান্ড লার্জ নাম্বার অফ দেম গেটিং প্লেসমেন্ট, যেখানে তারা 12 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ টাকা ইয়ারলি প্যাকেজ পাচ্ছে। আমরা 20 বছর 30 বছর আগে এটা ভাবতে পারতাম না যে একজন ল পাস করার পর কিন্তু ইমিডিয়েটলি প্লেসমেন্টে এরকম অপশনস আসবে। বলে ইট ইজ আওয়ার হার্ড ওয়ার্ক, আমরা যত হার্ড ওয়ার্ক দেব আলটিমেটলি কিন্তু the outcome will be that fruitful for us. তো যত আমরা চেষ্টা করব রেজাল্টটা কিন্তু তত মিষ্টি হবে আমাদের জন্য। আমাদের খাটতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, আই থিঙ্ক there is no way which can stop you. অর্ণব আপনাদের সামনে কথা বলে গেছে, অর্ণব একটা আইডিআই চালায়, আইডিআইতে অনেক ছেলে মেয়ে যারা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ স্কুলসে ছেলে মেয়ে আছে তাদেরকে তারা 2 বছর ট্রেনিং দেয়। অনেক ছেলে মেয়ে যারা চ্যালেঞ্জ, যেমনি কেউ ভিজুয়াল চ্যালেঞ্জ, চোখে দেখতে পায় না, দে গেভ ট্রেনিং, দে গট অ্যাডমিশন ইন ইনস্টিটিউশন লাইক এনইউজিএস অ্যান্ড দে আর ডুইং এক্সেলেন্টলি। তো এই নয় যে কেউ যদি আপনার পড়াশোনা করেছে ফর ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ স্কুলস এক্সেট্রা, ইট উইল ক্রিয়েট হার্ডেল। ইটস অনলি রিকোয়ার লিটল এক্সট্রা ওয়ার্ক, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড দেন এভরিথিং ইজ পসিবল। আমি উর্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, মাদ্রাসাতে পাস করেছি, বাট আই এম দেয়ার ইন এনইউজিএস, আই এম টিচিং ইন এনইউজিএস, সো there's every possibilities are there. We only thing is we have to work hard and then options are available to you throughout the world. Is not that যে ক্যালকাটা বা ওয়েস্ট বেঙ্গলেই আপনার ডেস্টিনি, আপনাকে চেষ্টা করতে হবে, আপনি কত খাটতে পারবেন, কত চেষ্টা করতে পারবেন। if you work hard, there is no end in your achievement, you can achieve everything whatever you dream for. এইটাকে কেন্দ্র করে লাস্ট প্রশ্ন আপনার কাছে একটা হচ্ছে যে ক্ল্যাট দিয়ে যে ন্যাশনাল ল স্কুলগুলো আছে তার কোয়ালিটি এবং স্টেট ইউনিভার্সিটি কলেজগুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে এবং একটা খরচের ব্যাপার আছে। তার আগে ক্ল্যাটে এন্ট্রেন্স টেস্টের জন্য যে প্রস্তুতি এবং সেটাকে কেন্দ্র করে নানা রকমের কোচিং, নানা রকমের চলে এবং এইগুলো খরচ সাপেক্ষ। তো যারা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটির ছেলে মেয়ে তারা কিরকম ভাবে এই সুযোগগুলো নিতে পারে, কি কি ধরনের স্কলারশিপ, কি কি ধরনের অর্গানাইজেশন আছে যারা এই ধরনের
খানিকটা কোচিং সাপোর্ট হোক, ট্রেনিং হয়, একটা তো অর্ণব করে আপনি বললেন। আর আপনার মতে আর কি কি ধরনের ইনিশিয়েটিভ আছে যার ফলে যারা ডিসঅ্যাডভান্টেজ কমিটির ছেলেমেয়েরা তারা এই সুযোগ নিতে পারে, এবং খরচের একটু আইডিয়া, যারা ক্ল্যাট দিয়ে ন্যাশনাল ল স্কুলগুলোতে পড়ে তাদের 5 বছরে কিরকম খরচ এবং সেটা কোথা থেকে মেটাতে পারে, এইটা নিয়ে যদি আপনার কিছু মতামত থাকে। ওকে, এক্সাক্ট ফিস স্ট্রাকচার ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমি অ্যাভারেজ বলি যে ন্যাশনাল ল স্কুল, যে কোনো ন্যাশনাল ল স্কুলে পড়লে অ্যারাউন্ড 2 লাখ টাকা ইয়ারলি ফিস আসে। এখন কিন্তু তার রিজনটা হচ্ছে যে সমস্ত ন্যাশনাল ল স্কুলস দে আর অল সেলফ ফাইন্যান্স, তাদের যে নিজের খরচা এক্সেট্রা, হার্ডলি দেয়ার ইজ আ স্টেট সাপোর্ট ইন দি রেকারিং এক্সপেন্সেস, সেম অ্যাপ্লিকেবল টু এনইউজিএস অলসো। বলে ফিস ছাড়া কিন্তু ন্যাশনাল ল স্কুল রান করে না। তার ছাড়া হচ্ছে যে একটা লার্জ পোর্শন এই যে টাকাটা ফিসে আসছে, ইট এগেন ইনভেস্টেড অন দি স্টুডেন্ট। তাতে তাদেরকে স্কলারশিপ দেওয়া, যেমনি আমাদের এনইউজিএস এর মধ্যে আমরা কিন্তু লার্জ নাম্বার অফ স্টুডেন্ট যারা আমরা মেরিট কাম মিন্স স্কলারশিপ বলি, যারা ভালো ছেলে, রেজাল্ট খুব ভালো করছে এবং দে আর ফাইন্যান্সিয়ালি ডিপ্রাইভ সেকশন থেকে আসছে, তারা যখন অ্যাপ্লাই করে আমরা তাদেরকে কিন্তু স্কলারশিপ দিই। বলে একটা এই স্কলারশিপ কিন্তু সমস্ত ন্যাশনাল ল স্কুলের মধ্যে আছে, একটা পোর্শনটা আমাদের রেভিনিউ কিন্তু ইয়ারমার্ক করা আছে, যেটা আমরা স্কলারশিপ যাই আমাদের এনইউজিএস এ আমার মনে হয় অ্যারাউন্ড 40 লাখ, যেটা আমরা প্রতি বছর কিন্তু স্কলারশিপে ছেলে মেয়েদেরকে দিই তাদের পড়াশোনা খরচা বের করার জন্য। কিন্তু তার ক্রাইটেরিয়া আছে, তাদের কনসিস্টেন্টলি একটা র্যাঙ্ক আনতে হবে, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাদের ক্রাইটেরিয়া মিট করতে হবে। কিন্তু এটা ডেফিনেটলি মেরিট কাম মিন্স স্কলারশিপ বলে, তার মিন্স ক্যাপাসিটিটা একটা ক্রাইটেরিয়া। এর ছাড়া বহু স্টেট আছে যেই স্টেট কিন্তু নিজের ছাত্র ছাত্রীকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম স্কিম ডাইরেক্টলি নয় ফর ন্যাশনাল ল স্কুল, কিন্তু অনেকগুলো স্টেটের মধ্যে আছে যেখানে একবার ন্যাশনাল ল স্কুলের মধ্যে অ্যাডমিশন হলে কিন্তু স্টেট একটা রেসপন্সিবিলিটি নেয়। হয়তো আগামী দিনে এই ইস্যুগুলো যদি ওয়েস্ট বেঙ্গল মাইটিস কমিশন বা এরকম অর্গানাইজেশন যদি টেক আপ করে উইথ দি গভর্নমেন্ট, দ্যাট আ ফ্র্যাকশন অফ স্টুডেন্টস আর গেটিং অপরচুনিটি, যারা পাচ্ছে ডেফিনেটলি তারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অ্যান্ড উই অল হ্যাভ আ কালেক্টিভ রেসপন্সিবিলিটি টু সাপোর্ট দেম। তো আইদার ইউনিভার্সিটি দুক বা মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন ক্যান ডেভেলপ আ ফাইন্যান্স স্কিম সামথিং। তারপরে ব্যাংক থেকে ফাইন্যান্সিয়াল লোন ডেফিনেটলি আমাদের মতন ইনস্টিটিউশনে যদি কোনো ছেলে মেয়ে অ্যাডমিশন হয়, সবসময় কিন্তু ব্যাংক দাঁড়িয়ে আছে লোন দেওয়ার জন্য। আজকে ডেটের মধ্যে এ নয় যে লোন পাওয়া যায় না, কেন এই তারা জানে যে এই স্কুল থেকে, ন্যাশনাল স্কুল থেকে যখন ছেলে মেয়ে পাস করবে তারা চাকরি পাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আবার ওই ক্রেডিট কার্ড স্কিম কিন্তু বের করেছে, সেখান থেকে অনেক ছেলে মেয়েদের সাপোর্ট হতে পারবে। এসসি এসটির ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য সেপারেট সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কলারশিপ আছে, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছেলে মেয়ে এই স্কলারশিপটা পায়। এছাড়া অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা কমিউনিটি বেসড অর্গানাইজেশন যারা সাপোর্ট করে। তো আমি মনে করি ডেফিনেটলি ন্যাশনাল ল স্কুলের ফিসটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আমরা যারাই কিন্তু ফিল্ডের মধ্যে আছি আমরা জানি যে একবার ছেলে এখানে পাস করেছে, ভর্তি হয়েছে, তারা কিন্তু একটা ব্রিলিয়েন্ট অ্যাসেট তৈরি হবে। তারা দে ক্যান বিকাম আ good lawyers, and if they are working from they can work for the community, they can work for the societies। বলে সোসাইটির একটা সাপোর্ট করা দরকার আছে। বলে এরকম ছেলে যারা পায় নর্মালি তারা সাপোর্ট কোথাও না কোথাও ঠিক পাওয়া যায়, এরকম হয় না যে ছেলে মেয়ে টাকার জন্য ছেড়ে দিল, মানে কিছু না কিছু সাপোর্ট পাওয়া যায়। যেগুলো প্রাইভেট কলেজগুলো এক্সপেন্সেস গুলো আছে, সমস্ত কলেজের কিন্তু আলাদা এক্সপেন্সেস। যেমনি আপনাকে এক্সাম্পল হিসাবে বলি, জেভিয়ার্স, সেন্ট জেভিয়ার্স ভালো ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন, তাদের সেমিস্টার ফিস হচ্ছে সামথিং অ্যারাউন্ড 60,000 রুপিস। তো এক বছরে হচ্ছে 1,20,000 টাকা ফিস। আপনি ইউ ক্যান মাল্টিপ্লাই উইথ দি 5 ইয়ার্স ফিস। সিস্টার নেভিতা ইউনিভার্সিটি সামথিং অ্যারাউন্ড 35,000 আমার আইডিয়া আছে, মানে আমার মনে হয় 35,000 অ্যারাউন্ড আছে ফিস, তাদের সেমিস্টার ফিস। বেশিরভাগ প্রাইভেট ইনস্টিটিউশন ফিস এরকমই রেঞ্জ করে বিটুইন 30 to 40,000। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে প্রাইভেট কলেজগুলো আছে, ডিপেন্ডিং অন দি প্রাইভেট কলেজ তাদের ফিস কিন্তু ভ্যারিজ করে। কিছু কলেজের ফিস একটু বেশি আছে, কিছু কলেজের ফিস কম আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে কলেজগুলো ফিস বেশি কালেক্ট করছে, দে কলেজ অলসো ইনভেস্ট অন দ্য স্টুডেন্টস। কেন ল যখন পড়াশোনা হয় ন্যাশনাল ল স্কুল থেকে আর অন্য ট্রেডিশনাল ইউনিভার্সিটি থেকে পার্থক্য কোথায় দাঁড়ায়? পার্থক্য ডেফিনেটলি দ্য স্টুডেন্টস কোয়ালিটিজ আর দেয়ার, বাট দ্য সেম টাইম যার কোয়ালিটি হয়তো সে সময় নয়, it can be groom up, it can be prepared। সেটা কিভাবে গ্রুমিং করা যেতে পারবে? It could be by
এনশিওরিং যে তারা বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করছে, তারা মুড কোর্টে যাচ্ছে, তারা ডিবেটে যাচ্ছে, তারা কনফারেন্সে যাচ্ছে। এখন ইনস্টিটিউশন হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি টু সেন্ড দেম ফর দোজ প্রোগ্রাম। আমাদের এনইউজিএস একটা বিশাল বাজেট আছে ফর মুড কোর্ট অনলি, and our students go to throughout the world for attending the moot court competition. তো প্রাইভেট কলেজ গুলো আছে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে, they must do the same thing, provide financial support to the student, যাতে স্টুডেন্ট যেতে পারে। বলে প্রাইভেট ইনস্টিটিউশন গুলো এই অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু থাকে। গভর্নমেন্ট কলেজের ফিস অনেক নমিনাল। সে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে 4টে ডাইরেক্ট গভর্নমেন্টের আইদার গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড কলেজেস গুলো 4টে আছে। হাজরা ল কলেজ আছে, সুন্দরনাথ আছে, যোগেশ ল কলেজ আছে, সাউথ ক্যালকাটা ল কলেজ আছে। বলে সেখানে খুব নমিনাল ফিস, কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে একটু ফিস বেশি আছে। হেরিটেজ একটু এক্সপেন্সিভ, অন্য কলেজগুলো এক্সপেন্সিভ। কিন্তু একটা অর্গানাইজেশন যদি চার্জ বেশি করছে, আমার মনে হয় ডেফিনেটলি তারা দে আর ইনভেস্টিং মোর মানি অন দ্য স্টুডেন্টস অলসো ইন টার্ন, হুইচ আলটিমেটলি হেল্প দ্য স্টুডেন্ট ইন দেয়ার গ্রুমিং আপ ফর ফিউচার প্রিপারেশনস এর ক্ষেত্রে কিন্তু খুব কাজে আসে। ঠিক, ডক্টর খান অনেক ধন্যবাদ। আপনি শেষ কথাটি যেটা বললেন গুরুত্বপূর্ণ। যদি কেউ পড়তে চায়, আজকাল ফাইন্যান্সের অভাবে কিন্তু পড়া হচ্ছে না এমন নয়, নানান রকম স্কলারশিপ, এমনকি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অর্থাৎ মাইনরিটি, এসসি এসটিদের ক্ষেত্রেও নানা রকম স্কলারশিপের কিন্তু সুযোগ রয়েছে। এবং আগের থেকে এখন ল পড়ছে অনেকেই, কারণ নতুন নতুন ব্রাঞ্চেস, নতুন নতুন অপরচুনিটিস এবং গ্লোবালি একটা অ্যাকসেপ্টেন্স বেড়েছে এখানকার ক্ল্যাট দিয়ে যে ছেলেমেয়েরা ন্যাশনাল ল স্কুলগুলোতে পড়ছে। সুতরাং অ্যাজ এ ক্যারিয়ার এটার একটা কিন্তু প্রচুর সুযোগ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমাদের আগের সবকটা বক্তাই বলেছে। আমরা অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই WBMDFCর পক্ষ থেকে ডক্টর খানকে। এরপরে আমাদের বক্তা শবনম ফারুকি, প্র্যাকটিসিং অ্যাডভোকেট, হাইকোর্ট। উনি এছাড়া ল অ্যাসপিরেন্টদের পড়ান কয়েকটি জায়গাতে। আমি অনুরোধ করব শবনমকে এই ল কোর্সে পড়ার জন্য কি কি ধরনের সুযোগ নেওয়া, কি কি ধরনের পদ্ধতি আছে সেগুলোকে নিয়ে। শবনম, এই if you can hear us and hello, good evening everyone. Am I audible? Yes, please. Actually I have language issues. Can I speak in Hindi? Yes, please, Hindi में बात कर सकते हैं। First of all, thank you sir for inviting me in this program. And the first thing I'll discuss is about the university, which has been discussed over here. And the most important thing is कि we have discussed हिंदी में बात कर सकते हैं। इंग्लिश मतलब हिंदी में होने से अच्छा होगा, इंग्लिश ज्यादा हो गया, हिंदी में बात कीजिए थोड़ा। अच्छा ठीक है, हम लोग आज बात करते हैं। दैट इज अभी तक तो हम लोग बात कर लिए कि एंट्रेंस एग्जामिनेशंस दिया जाता है डिफरेंट यूनिवर्सिटीज में, लेकिन ऐसा भी यूनिवर्सिटीज है जहाँ पे एंट्रेंस एग्जामिनेशंस होता ही नहीं है। Based on the HS percentage, which is eligibility जो मार्क्स होता है, that is 45 to 50%, उस बेसिस में भी एडमिशन हो जाता है। फॉर एग्जाम्पल अगर हम लोग पकड़े तो दैट इज टेक्नो इंडिया यूनिवर्सिटी, विच इज इन सॉल्ट लेक। उस यूनिवर्सिटी में आपको एग्जामिनेशन देने की जरूरत नहीं है, टेंशन लेने की जरूरत नहीं है। व्हाट यू हैव टू डू इज क्वालिफाई योर HS एग्जामिनेशन। एज सरफराज सर सेड कि लॉ पढ़ना आज के टाइम में इतना भी मुश्किल नहीं है। बहुत तरीके से इसको बहुत लीनियंट बना चुके हैं हम लोग अपने फील्ड में कि हाँ लोग आए, ज्यादा से ज्यादा पार्टिसिपेट करें, पढ़ें, इन जो इंटरेस्टेड एस्पिरेंट्स हैं। तो पहला है टेक्नो इंडिया यूनिवर्सिटी, जो एग्जामिनेशन कंडक्ट नहीं करता। फॉर दैट यू हैव टू स्कोर वेल इन योर HS एग्जामिनेशन। नेक्स्ट आपका यूनिवर्सिटी आता है, दैट इज सिस्टर निवेदिता यूनिवर्सिटी, विच इज इन न्यू टाउन। उस यूनिवर्सिटी में भी डायरेक्ट एडमिशन हो जाता है, बट दिस यूनिवर्सिटीज आर प्राइवेट यूनिवर्सिटीज। वहां पे क्या होता है कि आपको एक अराउंड 3 लाख 4 लाख का एक पैकेज होता है, जहाँ पे आपको वो इन्वेस्ट करके, वो आपको पे करके वहां पे एडमिशन देना पड़ता है। और एट द टाइम ऑफ एडमिशन आपको 60,000 रुपीज के आसपास पड़ता है, एंड लेटर इट्स सेमेस्टर जो उसका चार्जेस है। नाउ नेक्स्ट इज JIS यूनिवर्सिटी, जहाँ पे हम लोग एडमिशन ले सकते हैं। ऑल्सो JIS यूनिवर्सिटी टेक एडमिशन on the basis of HS percentage. Next is Vidyasagar University. Now I will tell you which college comes under Vidyasagar University. एक यूनिवर्सिटी होता है, उसके अंदर भी बहुत सारे कॉलेजेस होते हैं, राइट। तो जैसे पहला आता है आपका मिदनापुर, वही कॉलेज आता है। दूसरा आता है आपका सरसोना लॉ कॉलेज, विच इज इन बेहाला, आप वहां पे भी एडमिशन ले सकते हैं। और नेक्स्ट है आपका हल्दिया इंस्टीट्यूट ऑफ लॉ। तो विद्यासागर यूनिवर्सिटी के अंदर जो कॉलेजेस आते हैं, ये जो हम बता चुके हैं, यहाँ पे भी आपको एंट्रेंस एग्जामिनेशन देने की जरूरत नहीं है।
नेक्स्ट इज बर्दवान यूनिवर्सिटी. बर्दवान यूनिवर्सिटी इज वन ऑफ द यूनिवर्सिटी जो 3 years plus 5 years LLB का कोर्स, लॉ का कोर्स करवाते हैं, जहाँ पे आपको एंट्रेंस एग्जामिनेशन कुछ कॉलेजेस में देना पड़ता है, कुछ कॉलेजेस में देना नहीं पड़ता है. जैसे 3 years में आपको देने की जरूरत नहीं है. फॉर दैट यू हैव टू क्वालिफाई इन योर ग्रेजुएशन विद द मिनिमम मार्क्स ऑफ 45%. एंड जहाँ 5 years है वहाँ पे आपको 45% अग्रीगेट लाना पड़ेगा फॉर टेकिंग एडमिशंस. Now next is Kalyani University. No one knows about it. Very rare teachers or any persons knows about it. And the college which comes under this Kalyani University is Bimal Chandra College of Law. Next is Snehanshu Janata Acharya Institute of Law. Next is MAB Institute of Juridical Science. And last one is JR Set College. या अभी ये सारे कॉलेजेस क्या करते हैं, ये सारे कॉलेजेस जो हैं आपको एंट्रेंस एग्जामिनेशन कंडक्ट नहीं करवाते, वो ऐसे ही एडमिशंस ले लेते हैं. एंड कलकत्ता यूनिवर्सिटी, सेवियर्स यूनिवर्सिटी एंड NLU ये सारे एग्जामिनेशंस कंडक्ट करवाते हैं. जो हमारा मेन फोकस होता है इंग्लिश, लॉजिकल रीजनिंग, लीगल रीजनिंग, मैथ्स एंड जीके करंट अफेयर्स. अब कुछ यूनिवर्सिटी क्या होते हैं, फॉर एग्जांपल कलकत्ता यूनिवर्सिटी. नाउ कलकत्ता यूनिवर्सिटी हैव 13 कॉलेजेस इंक्लूडिंग सेल्फ फाइनेंस. 4 यहाँ पे गवर्नमेंट कॉलेज है, जो है कि हाजरा लॉ कॉलेज, जोगेश चंद्र चौधरी लॉ कॉलेज, साउथ कलकत्ता लॉ कॉलेज, देन सुरेंद्रनाथ लॉ कॉलेज. और बाकी जो 11th प्राइवेट यूनिवर्सिटी है वो है आपका सुरेश्वर दत्ता लॉ कॉलेज, हेरिटेज लॉ कॉलेज, विकास भारती लॉ कॉलेज, शिक्षा सम्मेलनी लॉ कॉलेज, रविंद्र शिक्षा सम्मेलनी लॉ कॉलेज. अगेन देयर इज LJD लॉ कॉलेज, कोलकाता पुलिस इंस्टीट्यूट ऑफ लॉ विच इज इन अलीपुर. वो भी एक अच्छा ऑप्शन है जो सेल्फ फाइनेंस में आता है, लेकिन उसमें एडमिशन लेने के लिए आपको वार्ड ऑफ पुलिस से बिलोंग करना पड़ेगा. मीन्स अगर आपके फैमिली में कोई पुलिस से है तो ही आपको उसमें एडमिशन मिल सकता है. द हाई चांसेस ऑफ गेटिंग एडमिशन इन दैट कॉलेज. लेकिन अगर सीट वैकेट है तो जनरल को भी वहां पे एडमिशन मिल जाता है. तो दीज आर द सेल्फ फाइनेंस्ड एंड गवर्नमेंट कॉलेज इन कलकत्ता यूनिवर्सिटी. नाउ व्हाट हैपेंस कि कलकत्ता यूनिवर्सिटी में जो बोर्ड फोकस सब्जेक्ट होता है दैट इज जीके, करंट अफेयर्स एंड इंग्लिश. मैक्सिमम क्वेश्चंस कम्स फ्रॉम दिस 2 ब्लॉक. दैट इज 45% मार्क्स फ्रॉम ईच ऑफ द सब्जेक्ट. रेस्ट जितने भी सब्जेक्ट्स है वो है आपको 15 मार्क्स टू 20 मार्क्स करके आता है. मैथ्स हो गया, जैसे कि वो हो गया आपका लॉजिकल रीजनिंग. कलकत्ता यूनिवर्सिटी में लीगल रीजनिंग नहीं आता है. और आपको जो कलकत्ता यूनिवर्सिटी में अगर आप एडमिशन लेना चाहते हैं तो इंफॉर्मेशन यहाँ पे ऑलरेडी आ चुका है ऑफिशियल वेबसाइट में कि आपको पहले उसमें फॉर्म फिलअप करना पड़ता है. नाउ इस साल क्या हुआ है, ड्यू टू द राइज ऑफ कोविड एंट्रेंस एग्जामिनेशन नहीं कंडक्ट करवा रहे थे, तो वहां पे क्या कर रहे हैं ये लोग फॉर्म इशू करते हैं. आपको फॉर्म फिलअप करना है और आपको वहां पे फॉर्म फिलअप करके वेट करना है कि वो लोग आपको कॉलेज अलॉट करेंगे ना. आप अपने प्रेफरेंस के हिसाब से कॉलेज भी सेट कर सकते हैं जो नियरेस्ट आपके पास है या जिसका आप फीस स्ट्रक्चर अफोर्ड कर सकते हैं. उस हिसाब से उसको प्रेफरेंस में आप डाल सकते हैं. उसके बाद वो लोग अलॉटमेंट निकालेंगे. अकॉर्डिंग टू अलॉटमेंट आपका एक एडमिशन होगा. लेकिन कलकत्ता यूनिवर्सिटी में हर साल क्या होता है, 7,000 पीपल स्टूडेंट्स जो हैं वो फॉर्म फिलअप करते हैं, बट ओनली 1,500 स्टूडेंट गेट क्वालिफाइड टू गेट एडमिशन इन दिस कलकत्ता यूनिवर्सिटी. So these are the information about Calcutta University. Now, what about St. Xavier's? St. Xavier's examination जो है वो इस साल due to rise of COVID online examinations लिया है, जिसमें से फर्स्ट लिस्ट आता है, सेकेंड लिस्ट आता है एंड थर्ड लिस्ट आता है. और थर्ड लिस्ट आने के बाद जो सिलेक्टेड स्टूडेंट्स है उन्हीं का ही एडमिशन होता है. बट St. Xavier is one of the good options for the law university. And for CLAT, as previous panelist has discussed about everything about the CLAT. So yeah, that's it. Any questions if you have, Sir Sabir sir? Yes. Can you repeat the process? Like there is a one single application process for all the colleges in Calcutta University? Sorry sir, I cannot hear you. I'm asking you, there is a one single application form
for all the college under Calcutta University. So Yes. The form is being given in the official site of Calcutta University. आप Calcutta University अगर access करोगे online link, तो आपको वहाँ पे सारा information मिल जाएगा कि आपके eligibility criteria क्या है, वहाँ पे किस हिसाब का percentage आपको देना पड़ेगा, फिर आपका admission procedure क्या है, everything is given over there. और अभी ये चल रहा ना, अभी एडमिशन प्रोसेस कैलकाटा यूनिवर्सिटी में चल रहा ना अभी? जी सर. ओके, ठीक है, शुक्रिया, थैंक यू सो मच. Thank you. I think this is also a good piece of information. What are the other options other than the CLAT through के क्या क्या एडमिशन हो सकता है? আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ. আমরা একেবারে অনুষ্ঠানের শেষে অনেক ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠানে বললেন. আমরা একটা comprehensive idea পেলাম about the entrance test in the law universities after qualifying CLAT or আমাদের রাজ্যের অন্য কোথায় কোথায় ল পড়ানো হয়, স্পেশালি বিদ্যাসাগর এবং বর্ধমান ইউনিভার্সিটির ব্যাপারেও আমরা কথা শুনেছি শাবনাম. আরেকটা প্রশ্ন, जो लोग ग्रेजुएट होने के बाद एडमिशन लेते हैं बर्धमान यूनिवर्सिटी, तो वो लोग को 5 साल पढ़ने पड़ता है क्या 2 साल? जो ऑलरेडी ग्रेजुएट है सर, उनको सिर्फ 3 इयर्स करना पड़ता है, बिकॉज ये इंटीग्रेटेड कोर्स होता है, दैट इज BALLB. नाउ जो BA कर चुके हैं उनके लिए सिर्फ 3 इयर्स का ही कोर्स होता है, दैट इज ओनली LLB. ये सिर्फ बर्धमान यूनिवर्सिटी में होता है कि और दूसरा यूनिवर्सिटी? ये बर्धमान यूनिवर्सिटी में होता है, ये विद्यासागर यूनिवर्सिटी में होता है. बस ये दोनों ही में होता है. कल्याणी वाला 3 साल, कल्याणी वाला सारा 5 साल का है. 5 साल. থ্যাংক ইউ. কেরিয়ার পথ নির্দেশের এই অনলাইন আলোচনায় আপনি যেমন উপকৃত হচ্ছেন, অন্যদের উৎসাহিত করুন এই ওয়েবিনারে যোগ দিতে. আগেই বলেছি যে আমাদের পূর্ববর্তী এপিসোডগুলো আপনারা WBMDFC অফিসিয়াল ফেসবুক এবং ওয়েবসাইটে এবং ইউটিউবে দেখতে পারবেন. আপনাদের মতামত এবং আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন এ ব্যাপারে আমাদের যোগাযোগ করলে আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব. 2 ঘন্টার এই কর্মকাণ্ডের পেছনে অনেকের ভূমিকা থাকে. আমরা কৃতজ্ঞতা জানাই WBMDFC চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ গোলাম আলী আনসারি মহাশয়, WBMDFC MD মাননীয় মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়, GM মোহাম্মদ নাকি, এছাড়া WBMDFC অন্য সহকর্মী বিন্দু. আমার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ছিলেন সোহেল রেজা এবং আয়েশা সুলতানা. তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই. শুভরাত্রি. সাবির আহমেদ, ধন্যবাদ.